আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করতেছো। তো মন দিয়ে পড়াশোনা করা ভালো, কারণ সামনে পরীক্ষা আছে, সো অবভিয়াসলি পড়তে হবে। আর আমি হচ্ছি মোহাম্মদ আশফাকুর রহমান, বর্তমানে পড়াশোনা করছি বুয়েট সিএসি ডিপার্টমেন্টে। তো আজকে তোমাদের জন্য আমি ভেক্টর চ্যাপ্টারটার নদী নৌকার টপিকটা নিয়ে একটু ডিসকাস করব। এই টপিকটা খুবই ভেরি ইম্পর্ট্যান্ট। এটা 3 স্টার 5 স্টার ইম্পর্ট্যান্ট। এটা থেকে প্রত্যেকবার তোমার এইচএসসিতে প্রশ্ন আসবে, অ্যাডমিশনের প্রশ্ন আসবে, এবং প্রত্যেকটা বোর্ডেই আসলে প্রশ্ন আসে এইচএসসি, যে কোনো একটা বোর্ড না। এবং দেখা যায় কলেজের প্রশ্ন এটা থেকে একটা মাস্ট থাকেই। তো এই টপিকটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের এইচএসসি লাইফের জন্য এবং অ্যাডমিশনের জন্য। তো এই কারণে আজকে চেষ্টা করব যাতে তোমাদের এই টপিকটা ক্লিয়ার হয়ে যায়। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমরা যারা আগে এটা পড়ো নাই, তোমাদের এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা, ম্যাথ করতে পারবা, কোনো সমস্যা হবে না। আর যারা আগে পড়ছো বাট কিছু কনফিউশন হয়তো ছিল, তাদেরও ইনশাল্লাহ সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা কথা না বাড়িয়ে ডিসকাশনে ঢুকে পড়ি, চলো। সো নদী ও নৌকা, এটা জানার আগে আমাদের কিছু বেসিক ফর্মুলা রিক্যাপ করা লাগবে। তো আমরা ওই ফর্মুলাগুলো একটু মনে করি। তো একটা ছিল কি সামান্তরিক ফর্মুলা। সামান্তরিক সূত্র আমাদেরকে কি বলতেছিল, যে যদি একই পয়েন্টে পি এবং কিউ দুইটা ভেক্টর ক্রিয়া করে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আলফা হয়, দেন এদের যে লব্ধিটা, সেই লব্ধিটা এই দুইটা ভেক্টরের মাঝখান দিয়ে যাবে। এটা তো আসলে কমন সেন্স যে লব্ধি ভেক্টর অলওয়েজ বাকি দুইটা ভেক্টরের মাঝখান দিয়ে যাবে, তাই না? তাহলে কিউ এবং পি এর মাঝখানের কোনো একটা পয়েন্ট দিয়ে লব্ধি ভেক্টরটা যাবে। আর সামান্তরিক সূত্র এটাকে স্পেসিফাই করে দিছিল যে লব্ধি ভেক্টরটা অ্যাকচুয়ালি সামান্তরিকের কর্ণ বরাবর যাবে। কোন সামান্তরিক? এই যে এখানে আমি কিউ আর পি আঁকলাম, এই কিউ আর পিকে যদি আমি সন্নিহিত বাহু ধরি, তাহলে আমি যে সামান্তরিকটা আঁকতে পারবো সেইটার কর্ণ বরাবর। ওকে, তো আমি এদের যে ইন্টারসেক্টিং পয়েন্টটা, যেই পয়েন্টে দুইটা ভেক্টর ক্রিয়া করতেছিল, সেই পয়েন্ট থেকে সামান্তরিকের কর্ণ বরাবর যদি একটা দাগ টানি, এটাই আসলে আমার লব্ধি ভেক্টরকে ডিফাইন করবে। ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি এই এক্সট্রা বাহুগুলো মুছে দিই, এটার আমার কোনো দরকার নাই। সো আমার লব্ধি যে ভেক্টরটা, যেটাকে আমি আর বলতেছি, এটা কি বরাবর যাবে? এই সামান্তরিকের কর্ণ বরাবর যাবে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এটার মান কি হবে এবং এটার দিক কোন দিকে হবে। দুইটাই কিন্তু আমাদেরকে সামান্তরিক সূত্র থেকে বলে দেয়। সো প্রথমত এটার মান কি হবে? এটার মান হবে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ওকে, আর এটার দিক কেমন হবে? এটা কোন দিকে ক্রিয়া করবে? মানে হ্যাঁ, বললাম তো কর্ণ বরাবর, বাট আমার তো একটা এক্সপ্রেশন লাগবে যেটা দিয়ে আমি বুঝতে পারবো যে না, এটা এই অ্যাঙ্গেলে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। আমরা বলি না যে উত্তর দিকে যাচ্ছে, দক্ষিণ দিকে যাচ্ছে, এখানে দিক কোনটা? আমি তো যদি কিউ আর পি এর সামান্তরিকের কর্ণ বরাবর বলি, এটা তো খুবই অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল। আমার একটা ডেফিনিট এক্সপ্রেশন লাগবে। সেটা কি? সেটা হতে পারে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা এখন আমি কার সাথে নিচ্ছি? পি এর সাথেও নিতে পারি, কিউ এর সাথেও নিতে পারি। ধরো পি এর সাথেই নিলাম। সো আমার লব্ধি ভেক্টরটা পি ভেক্টরের সাথে সাপোজ থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করতেছে। তো এই যে থিটা কোণটা উৎপন্ন করলো, এটার ভ্যালু আমরা কেমনে বের করতে পারি? তো এটার জন্য ফর্মুলা মনে রাখবা, যার সাথে অ্যাঙ্গেলটা তুমি নিচ্ছ সে থাকবে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তো এখানে লব্ধি ভেক্টরটা আমার পি ভেক্টরের সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাই পি থাকবে সিঙ্গেল। সো আমার ফর্মুলা হবে ট্যান থিটা ইজ ইকুয়াল টু পি, যেহেতু সিঙ্গেল, কিউ থাকবে মিঙ্গেল, তো কিউ কার সাথে মিঙ্গেল? আলফার সাথে মিঙ্গেল। সো উপরে থাকবে হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ওকে, তাহলে পিটা কিন্তু আমার আলাদা থাকতেছে, কিউ এর সাথে সাইন আলফা একবার, কজ আলফা একবার নিচ্ছি। তো এভাবে আমরা আসলে একই পয়েন্টে কাজ করা দুইটা ভেক্টরের লব্ধির মান বের করতে পারি, দিকও বের করতে পারি। তো এটা আমাদের নদী নৌকার জন্য কাজে লাগবে। ঠিক আছে, আরও একটা ফর্মুলা আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। ধরো আমার একই পয়েন্টে পি, তারপর ধরো হচ্ছে কিউ, আর সাপোজ হচ্ছে আর,
এই তিনটা ভেক্টর কাজ করতেছে একই পয়েন্টে। তাহলে আমি আসলে কি করব, আমি যদি এদের লব্ধিটা বের করতে চাই, ধরো লব্ধিটা হোয়াইট অ্যারো দিয়ে দেখাচ্ছি, এই বরাবর যাচ্ছে, লব্ধিটাকে আমি সাপোজ এফ দিয়ে লিখলাম, ফোর্স। তাহলে এই যে পি কিউ আর এই তিনটা ভেক্টরের যে লব্ধিটা, লম্বাংশ উপপাদ্য আমাদেরকে বলতেছে প্রত্যেকটা ভেক্টরের লম্বাংশগুলোর সমষ্টি হচ্ছে লব্ধি ভেক্টরের লম্বাংশের সমান। আচ্ছা, লম্বাংশ যেন কি ছিল? এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ। সো আমি যদি এখানে একটা এক্স অ্যাক্সিস আঁকি এবং প্রত্যেকটা ভেক্টরের এই অ্যাক্সিসের সাথে উৎপন্ন অ্যাঙ্গেলটা ডিফাইন করে দিই, ধরো কিউ এর সাথে এক্স অক্ষের উৎপন্ন কোণ হচ্ছে থিটা কিউ, পি এর সাথে উৎপন্ন কোণ হচ্ছে থিটা পি, এফ এর সাথে উৎপন্ন কোণটা শুধু থিটা, আর আর এর সাথে উৎপন্ন কোণটাকে ধরলাম হচ্ছে থিটা আর। তাহলে এক্স অক্ষের সাথে আমার প্রত্যেকটা ভেক্টরের অ্যাঙ্গেল কিন্তু আমি পেয়ে গেছি। তো আমি চাইলে এখন প্রত্যেকটার লম্বাংশ লিখতে পারবো, রাইট? আচ্ছা, লম্বাংশ উপপাদ্য আমাদেরকে বলতেছে যে প্রত্যেকটা ভেক্টরের লম্বাংশের যোগফল হবে লব্ধি ভেক্টরের লম্বাংশের সমান। তো আমি এটা লেখার আগে এটাকে উপরে উঠাই দিই, জায়গা খাচ্ছে, ঠিক আছে। এখন দেখো পি কিউ আর তিনটারই এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ আছে, যেটা কিনা আমরা বলি হচ্ছে অনুভূমিক উপাংশ, আবার ওয়াই অক্ষ বরাবর উপাংশ আছে, যেটাকে আমরা বলতেছি উল্লম্ব উপাংশ। তাহলে পি কিউ আর এই তিনটার অনুভূমিক উপাংশের সমষ্টি হচ্ছে টোটাল লব্ধি ভেক্টর এফ, সেটার অনুভূমিক উপাংশের সমান। মানে এফ কস থিটা ইজ ইকুয়াল টু পি কস থিটা পি প্লাস কিউ কস থিটা কিউ প্লাস আর কস থিটা আর। সিমিলারলি প্রত্যেকটা ভেক্টরের ওয়াই বরাবর উপাংশের সমান কি হবে? সমষ্টির সমান হবে আমার টোটাল লব্ধি ভেক্টরটার ওয়াই বরাবর উপাংশ। তাহলে এফ সাইন থিটা ইকুয়াল টু কী হবে? পি সাইন থিটা পি প্লাস কিউ সাইন থিটা কিউ প্লাস আর সাইন থিটা আর। ওকে, ঠিক আছে। তো এই দুইটা জিনিস হচ্ছে আমাদের একটু রিক্যাপ করা লাগতো, কারণ নদী নৌকার ম্যাথে এগুলো খুবই কাজে লাগবে। তো এখন আমরা স্পেসিফিক্যালি নদী নৌকার ম্যাথে চলে যাই। সবার আগে আমাদের নদী নৌকার সিনারিওটা বুঝতে হবে। তো এখানে সিনারিওটা কীরকম থাকে? আমাদেরকে একটা নদী দেওয়া থাকে, যেটার প্রস্থ আমরা ধরে নেই ডি। তো এখানে নদীতে অবশ্যই স্রোত দেওয়া থাকবে। তো স্রোতটা হচ্ছে আমি ইয়েলো অ্যারো দিয়ে দেখাচ্ছি। স্রোতটা অলওয়েজ আমরা ধরে নেই নদীর তীরের বরাবর যাচ্ছে। তো স্রোতটাকে আমরা ইউ ভেক্টর দিয়ে লিখি, স্রোতের বেগকে। তো এই যে স্রোতের বেগ ভেক্টর, সেটা অলওয়েজই আমরা নদীর তীরের প্যারালাল নেই। তো তুমি আসলে এমন কোনো কেস দেখবে না যেখানে আমার স্রোতটা নদীর তীরের প্যারালাল না। তো থাকতে পারে, বাট সেটা আসলে আমাদের এইচএসসি বা অ্যাডমিশনে আসবে না। সো এটা নিয়ে আমরা চিন্তা না করি। প্লাস এগুলো করার পরে আসলে তুমি নিজে থেকেই ওইটার জন্য ফর্মুলা ডিরাইভ করতে পারবা। সো আমরা আপাতত সব কেসে ধরে নেব কি স্রোতটা নদীর তীরের সমান্তরাল, প্যারালাল। ওকে, আচ্ছা। তো এখন আমি কি করি, এই কেসে একটা পয়েন্ট থেকে অপর পারে যাওয়ার জন্য নৌকা চালনা করব। ধরো এই সাদা পয়েন্ট, হোয়াইট পয়েন্টটা থেকে আমি নৌকা চালনা করব। নৌকা চালনা কোন দিকে করব? যে কোনো একদিকে করতে পারি। ধরো আমি এই বরাবর নৌকা চালনা করলাম, হোয়াইট অ্যারো দিয়ে দেখাচ্ছি। নৌকার বেগটাকে আমি দেখাবো ভি ভেক্টর দিয়ে, ঠিক আছে? তো এই যে নৌকার বেগটা, সেটা নদীর তীর বা স্রোতের সাথে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করে যাচ্ছে, রাইট? অবশ্যই একটা অ্যাঙ্গেল উৎপন্ন করবে, সে তো আর এটার প্যারালাল যেতে পারবে না, তাই না? নৌকা যদি স্রোতের প্যারালাল যায় বা নদীর তীরের প্যারালাল যায়, তাহলে কি সে আর কখনো অন্য পারে পৌঁছাবে? পসিবলই না। তাহলে সে যখন অপর পারে যাওয়ার জন্য চলা শুরু করবে, তখন অবশ্যই তার এই যে দিকটা, তার চালনার দিকটা, সেটা স্রোত বা নদীর তীরের সাথে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করবে। এটাকে আমরা নাম দিচ্ছি আলফা। ওকে, তাহলে এখন এটা দেখে কি মনে হয়? নৌকা আমি চালনা করতেছি ভি বেগে, স্রোতের বেগের সাথে আলফা কোণে। তো
তো নৌকা কি আসলে আলটিমেটলি এই বরাবর যেতে পারবে? পারবে না। কেন? কারণ এটা হচ্ছে আমার নৌকার অ্যাকচুয়াল বেগ, তার সাথে যুক্ত হচ্ছে স্রোতের বেগ। স্রোতের বেগটা নৌকাকে এই দিক বরাবর ঠেলবে। তো দেখা যাবে নৌকাটা আসলে এই বরাবর যেতে পারবে না, সে একটু হেলে এই বরাবর যাবে, যেটা কিনা আসলে তার বেগ এবং স্রোতের বেগের লব্ধি বেগ। সো নৌকাটা আসলে তার চালনার বেগ বরাবরও যাবে না, স্রোতের বেগ বরাবরও যাবে না, সে যাবে হচ্ছে দুইটার লব্ধি বেগ বরাবর, যেটাকে আমরা এখানে ডাব্লিউ দিয়ে লিখব। তো সামান্তরিক সূত্র অনুসারে এই দুটার কর্ণ বরাবর যাবে, রাইট? তাহলে এটা হচ্ছে আমার লব্ধি বেগ, যেটাকে আমি ডাব্লিউ দিয়ে লিখতেছি। ওকে, ভালো কথা। তো একটু আগে আমরা যখন সামান্তরিক সূত্রটা পড়ছিলাম তখন আমরা কি দেখছিলাম, যে লব্ধি যে ভেক্টরটা সেটা যে কোনো একটা ভেক্টরের সাথে অ্যাঙ্গেল কত উৎপন্ন করে সেটা আমরা এই সিস্টেমে বের করতে পারি, রাইট? তো এখানে আমরা অ্যাঙ্গেলটা কার সাথে নিব? কার সাথে নেওয়া বেটার হবে? ইউ এর সাথে, কারণ এটা আসলে নদীর তীরের দিক। তাহলে লব্ধি বেগের নদীর তীরের সাথে উৎপন্ন কোণটা আমি ধরলাম থিটা, রাইট? তাহলে এই যে থিটা অ্যাঙ্গেলের জন্য আমাদের ফর্মুলাটা কি হবে? tan থিটা ইজ ইকুয়াল টু, উপরে কে বসবে মনে আছে? ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। ওকে, আচ্ছা আমার মাইক্রোফোনটা অন আছে কিনা আমি একটু দেখে নিই। হ্যাঁ, মাইক্রোফোনটা অন আছে, ঠিক আছে। এখন দেখো লব্ধি বেগের মানটা কত হবে সেটাও আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র থেকে পেয়ে যাব। সো ডাব্লিউ এর ভ্যালুটা হবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। ওকে, এই পর্যন্ত আশা করি আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন একটা জিনিস তুমি খেয়াল করো, সেটা হচ্ছে দেখো আমার নৌকাটা কিন্তু লব্ধি বেগ পাচ্ছে তীরের সাথে থিটা কোণে, তাই না? তো সে যখন অপর পারে পৌঁছাবে, এই লাইনটাকে আমি একটু এক্সটেন্ড করি, লাইনটাকে একটু বাড়ায় দিলাম, এখন এটা তীরের সাথে ইন্টারসেক্ট করছে, তাহলে এই পয়েন্টে সে আসলে তীরে গিয়ে পৌঁছাবে। তো দেখো আমার ঠিক অপোজিট বরাবর তীরের বিন্দুটা ছিল কি? এটা হচ্ছে কি ঠিক বিপরীত বিন্দু। বাট আমি গিয়ে পৌঁছাইছি এই বিন্দুতে, তাই না? তাহলে বিপরীত বিন্দুতে না গিয়ে আমি পৌঁছাইছি তার থেকে দূরের একটা বিন্দুতে। তো সেই বিন্দুটা পর্যন্ত আমি ডিস্টেন্স সাপোজ ধরলাম এস। ওকে, এটা হচ্ছে আমার অনুভূমিক দূরত্ব। মানে আমি নৌকাটা চালনা করার সময় শুধুমাত্র উল্লম্ব বরাবর ডিস্টেন্স ক্রস করি নাই, শুধুমাত্র প্রস্থ বরাবর আসলে আমি যাতায়াত করতে পারি নাই, আমার অনুভূমিক বরাবর একটা বেগের উপাংশ ছিল। তো এই কারণেই আসলে আমি একটু দূরে সরে গেছি, অপোজিট পয়েন্টটা থেকে আমি এস দূরত্ব দূরে সরে গেছি। তাহলে এই এসের পরিমাণটা আসলে আমরা কেমনে বের করতে পারি? আচ্ছা, এটা বের করা আসলে কোনো ব্যাপারই না। কেন? কারণ খেয়াল করো, আমি ডায়াগ্রামটা কোনায় একটু ছোট্ট করে আঁকি। তো বেসিক্যালি আমার নৌকাটা এই পয়েন্ট থেকে এই দিক বরাবর গিয়ে এখানে গিয়ে পৌঁছেছে। তো তার নদীর তীরের সাথে উৎপন্ন কোণ ছিল কত? থিটা। এটা আমরা বের করছি। আমরা এটাও জানি যে প্রস্থ হচ্ছে ডি। তো ডিটা বেসিক্যালি কি? এই বিন্দু থেকে, যেই বিন্দু থেকে আমি যাত্রা শুরু করছি সেই বিন্দু থেকে ঠিক অপোজিট বিন্দুর দূরত্ব না, রাইট? এটাই তো প্রস্থ। তাহলে এখানে যদি আমি একটা বাহু আঁকি, এটা হলো আমার ডি, আর আমি এটাকে বলছি এস, ঠিক আছে? অনুভূমিক দূরত্বকে আমি কি বলছিলাম? এস। এখন এটা যদি থিটা হয়, এটাও থিটা, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। তো এটা যদি থিটা হয়, তুমি আসলে ডি জানা থাকলে এস কি বের করতে পারবা না? অবশ্যই পারবা, কারণ এই থিটা যদি আমরা ট্যান নেই, ট্যান থিটা উইল বি ইকুয়াল টু ডি বাই এস। সো এখান থেকে আসলে আমরা এসের ফর্মুলা কি পেয়ে যাব? এসের ফর্মুলা দাঁড়াবে হচ্ছে ডি বাই ট্যান থিটা। এটাকে আমরা বক্স করে রাখতেছি। ওকে, সো আমরা যদি অ্যাঙ্গেলটা পেয়ে যাই নৌকার চালনার, মানে নৌকা কোন দিকে যাচ্ছে আলটিমেটলি, সেই অ্যাঙ্গেলটা যদি পেয়ে যাই, তাহলে আমরা আসলে অনুভূমিক দূরত্ব খুব ইজিলি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরও কিছু ডিটেলসে দেখব।
তো আমি সিনারিওটা আরেকবার আঁকি, নদী নৌকার সিনারিওটা আমি আরেকবার ফ্রেশ করে আঁকি বা এখান থেকে কপি করে নিয়ে যাই, সমস্যা নেই। আচ্ছা, এখন কিছু বেসিক জিনিস চিন্তা করো। আচ্ছা, আমরা যখন নৌকা দিয়ে নদীটা পার হচ্ছি, তো নদী পার হওয়া বলতে কি বোঝায়? নদী পার হওয়া মানে বেসিক্যালি প্রস্থ বরাবর সরণ, তাই না? তো নদী যখন আমরা পার হয়ে আমাদের উল্লম্ব সরণটা অলওয়েজই কি থাকে? প্রস্থের সমান থাকে, তাই না? উল্লম্ব সরণটা অলওয়েজ প্রস্থের সমান থাকবে। মানে বেসিক্যালি এই যে অপোজিট বিন্দুর সাথে সংযোজক যে রেখাটা আছে, কানেক্টিং যে লাইনটা আমি আঁকলাম, সেইটাই বেসিক্যালি প্রস্থ। ওকে, তো এটা হচ্ছে আমার উল্লম্ব সরণ। তো নদী যখন নৌকা পার হতে চাবে, নৌকাটা যখন পার হতে চাবে, তখন উল্লম্ব সরণটা অলওয়েজ প্রস্থের সমান হবে। একটু আশা করি বুঝছি, কারণ আমরা এখন একটু ডিপে যাব। তো কথা হচ্ছে উল্লম্ব সরণটা অলওয়েজই আমার প্রস্থের সমান। তো এই যে আমার টোটাল যে বেগটা, দেখো আমার লব্ধি বেগটা কে কে ফর্ম করছে? ইউ আর ভি মিলে। তো আমি একটা কাজ করি, আমি এই বেগগুলাকে লম্বাংশে ভাগ করে ফেলি। লম্বাংশে যদি আমি ভাগ করে ফেলি, তাহলে আমার টোটাল অনুভূমিক উপাংশ বা ভিএক্স, সেটার ভ্যালু কি হবে? আচ্ছা, আমি এখন দুইটা বেগেরই অনুভূমিক উপাংশ নিব। আচ্ছা, আমি অনুভূমিক কোনটাকে ধরতেছিলাম? তীর বরাবর, রাইট? এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। সো এই যে নদীর তীর, সেটা আমার এক্স অ্যাক্সিস, আর প্রস্থ বরাবর আমি কি ধরছি? ওয়াই অ্যাক্সিস। তো এটা হচ্ছে অনুভূমিক, এটা হচ্ছে উল্লম্ব। এখন অনুভূমিক বরাবর আমার বেগগুলার লম্বাংশ একটু নেই। প্রথম আছে ইউ। ইউ এর সাথে অনুভূমিকের অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে ভিএক্সে যখন আমরা ইউ অ্যাড করব, সাথে কি হবে? ইউ কস 0 ডিগ্রি। ওকে, তার সাথে অ্যাড হবে কে? ভি। ভি কস কত? আলফা। কারণ অনুভূমিকের সাথে আমার ভি এর অ্যাঙ্গেল হচ্ছে আলফা। তাহলে ইউ কস 0 ডিগ্রি প্লাস ভি কস আলফা, বা ইউ প্লাস ভি কস আলফা। এটা হচ্ছে আমার টোটাল বেগের অনুভূমিক উপাংশ। তাহলে উল্লম্ব উপাংশটা কে দিবে? দেখো, ইউটা আসলে পুরাপুরি অনুভূমিক দিক বরাবর, তাহলে এটার আসলে কোনো উল্লম্ব উপাংশ থাকবে না। ঠিক আছে, কারণ আমি যদি এখানে সাইন 0 ডিগ্রি বসাই, এমনিতেই 0 চলে আসবে। তো আমরা এটা আসলে ইনটুইটিভলি বলতে পারি যে এটা যেহেতু পুরোপুরি অনুভূমিক, তাহলে এটার কোনো উল্লম্ব উপাংশ থাকবে না। তাহলে উল্লম্ব উপাংশ কার থাকবে? ভি এর থাকবে। আচ্ছা, ভি এর অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ হচ্ছে আলফা, তাহলে এটার উল্লম্ব উপাংশ কী হবে? ভি সাইন আলফা। সো এটাই কিন্তু আমার টোটাল উল্লম্ব উপাংশ, রাইট? তাহলে ভি এর যে ওয়াই উপাংশ আমি আঁকতেছি বা উল্লম্ব উপাংশটা আমি নিচ্ছি, সেটা কি হবে? ভি সাইন আলফা। ওকে, তো এখানে আসলে ভিটা লেখা ঠিক হয় নাই, কারণ ভিটা আমি লব্ধিবেগ বোঝানোর জন্য ইউজ করতেছিলাম। তাহলে এখানে আমরা ডাব্লিউ লিখে দিই, বেটার হবে। সো ডাব্লিউ এর এক্স উপাংশ কী হবে? ইউ প্লাস ভি কস আলফা, আর ডাব্লিউ এর ওয়াই উপাংশ হবে ভি সাইন আলফা। ঠিক আছে, আশা করি কোনো ডাউট নাই। তাহলে আমি আমার নৌকার লব্ধিবেগের উল্লম্ব এবং অনুভূমিক উপাংশটা বের করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, এখন দুইটা স্পেসিফিক জিনিস আমাদের বোঝা লাগবে। প্রথমত, এই যে ডাব্লিউ এক্স বা লব্ধিবেগের অনুভূমিক উপাংশ, সেটা আমাকে কি করবে? এটাকে আমাকে পার হতে সাহায্য করবে না। এটা এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ, মানে এটা আসলে প্রস্থ বরাবর আমাকে পার হইতে কোনো সাহায্যই করবে না। এটা আমাকে অনুভূমিকভাবে সরাবে, রাইট? এই যে আমি একটু আগে অনুভূমিক সরণটা বের করতে নিছিলাম, এই সরণটা কার জন্য হয়েছিল? এর জন্য হয়েছিল। ঠিক আছে, অনুভূমিক সরণটা কার জন্য হবে? ডাব্লিউ বা লব্ধিবেগের এক্স উপাংশের জন্য। সো প্রথম পয়েন্ট হচ্ছে যে ডাব্লিউ এক্সটা আমাকে অনুভূমিক সরণ ঘটাবে। আর তাহলে অন্য যে উপাংশটা আছে ডাব্লিউ ওয়াই বা লব্ধিবেগের উল্লম্ব উপাংশ, সেটা কি করবে? এটা কিন্তু প্রস্থ বরাবর বেগের উপাংশ, রাইট?
সো এই উপাংশটা আসলে আমাকে পার করাবে। সো আমাকে নদী পার হইতে কে সাহায্য করবে? বেগের লব্ধি বেগের উল্লম্ব উপাংশটা, ঠিক আছে? আর এই স্পেসিফিক কেসে আসলে বেগের বললেও সমস্যা নাই, কারণ আমরা একটু আগে কী দেখছি যে লব্ধি বেগের উল্লম্ব উপাংশ বেসিক্যালি আমার নৌকার বেগের উল্লম্ব উপাংশের সমান। এখানে আমার স্রোতের বেগের কোনো ভূমিকা নাই। তাহলে আমাকে নৌকাটা দিয়ে নদী পার করাচ্ছে কে? বেগের উল্লম্ব উপাংশ। ওকে, আচ্ছা, তাহলে ডাব্লিউ ওয়াইটা আমাকে নদী পার করাবে। তো আমরা ডাব্লিউ এক্স আর ডাব্লিউ ওয়াই আসলে খুব বেশি একটা ইউজ করি না, এদের ভ্যালুগুলো ইউজ করি। সো আমরা মনে রাখবো ডাব্লিউ এক্স হচ্ছে বেসিক্যালি ইউ প্লাস ভি কজ আলফা এবং ডাব্লিউ ওয়াই বেসিক্যালি ভি সাইন আলফা, ঠিক আছে? এতটুকু মাথায় রাখো। এখন দেখো আমাকে নদীটা পার করাচ্ছে কে? ভি সাইন আলফা, তাই না? ভি সাইন আলফাটা হচ্ছে আমার উল্লম্ব উপাংশ বেগের, সেটাই আসলে আমাকে উল্লম্ব বরাবর নদীটা পার করাচ্ছে। এখন খেয়াল করে দেখো, আমার উল্লম্ব না লিখে প্রস্থ লিখি। প্রস্থ বরাবর সরণ হচ্ছে ডি এবং প্রস্থ বরাবর বেগ হচ্ছে কত? ভি সাইন আলফা, তাই না? তাহলে আমি কি আসলে পার হওয়ার সময়টা এদের থেকে বের করতে পারবো না? আমি কি জানি যে বেগ হচ্ছে মূলত সরণ বাই সময়, তাই না? এটা তো বাচ্চাকালের পড়া। বেগ হচ্ছে সরণ বাই সময়, তাহলে সময় অ্যাকচুয়ালি কি? সরণ বাই বেগ। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে পার হতে প্রয়োজনীয় সময় বা টি ইজ ইকুয়াল টু প্রস্থ বরাবর সরণ ডিভাইডেড বাই প্রস্থ বরাবর বেগ। ওকে, প্রস্থ বরাবর সরণ কত? ডি, প্রস্থ বরাবর বেগ ভি সাইন আলফা। তাহলে আমার পার হতে প্রয়োজনীয় সময়টা হচ্ছে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। আশা করি এটা নিয়ে কোনো ডাউট নাই। ওকে, তো এই জিনিসটা আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে আমার নদী পার হইতে নৌকার কতটুকু সময় লাগবে? ডি বাই ভি সাইন আলফা। ওকে, প্রস্থ বরাবর সরণ নিছি, প্রস্থ বরাবর বেগ দিয়ে ভাগ করে দিছি। ওকে, তো এই সেম জিনিসটা আসলে আমরা করতে পারতাম যদি আমরা লব্ধি বেগের দিক বরাবর সরণ নিতাম আর লব্ধি বেগ দিয়ে ভাগ করতাম, তাহলেও কিন্তু সেমই আসতো। ঠিক আছে, মনে রাখবার সময় হচ্ছে বেসিক্যালি যে কোনো দিক বরাবর সরণ ডিভাইডেড বাই ওই দিক বরাবর বেগ। তো এখানে আমার পার হইতে প্রয়োজনীয় সময়, এটা আমি চাইলে প্রস্থ বরাবর সরণ বাই প্রস্থ বরাবর বেগ দিয়েও করতে পারি, অথবা লব্ধি বরাবর সরণ বাই লব্ধি বরাবর বেগ দিয়েও করতে পারি। তো আমার জন্য ইজিয়ার যেটা, আমি আসলে সেটাই করতেছি। বোঝা গেছে এখন? তো এই জন্য আমরা আসলে প্রস্থ বরাবর উপাংশগুলো নিয়ে কাজ সেরে ফেলছি। ওকে, ভালো কথা। এখন কিছু বেসিক জিনিস দেখো। পার হতে প্রয়োজনীয় সময় বের করছো না? আচ্ছা, তো এই প্রয়োজনীয় সময়ের মধ্যে যতক্ষণ তুমি পার হচ্ছিলা, তোমার কি শুধু উল্লম্ব সরণ ছিল? তা তো না, তুমি তো আসলে অনুভূমিকভাবেও একটা সরণ পাইছো না, যেটাকে আমরা এস বলতেছিলাম, রাইট? অনুভূমিক সরণ এস। তো এই যে এসটা আমি পাইছি, খেয়াল করে দেখো এই এসটা আসলে আমাকে কে দিছে? কোন বেগটা দিছে বলো তো? অনুভূমিক বেগটা, যেটা কিনা আমার ছিল ইউ প্লাস ভি কজ আলফা। এটা হচ্ছে আমার অনুভূমিক বেগ। তাহলে এই পুরা টি সময় ধরে এই অনুভূমিক বেগটা আমাকে অনুভূমিক সরণ ঘটাইছে। তাহলে আমার অনুভূমিক সরণটা অ্যাকচুয়ালি কী হবে? এই যে অনুভূমিক বেগ মাল্টিপ্লাইড বাই টোটাল সময়, রাইট? যে কোনো দিক বরাবর সরণ আসলে কি? ওই দিক বরাবর বেগ ইন্টু সময়। তাহলে অনুভূমিক সরণ বা এসকে আমরা লিখতে পারি ডাব্লিউ এক্স ইন্টু টি, অনুভূমিক বেগ ইন্টু সময়। তো ডাব্লিউ এক্সটাকে আমরা এখানে রিটায়ার করে দিব, করে দিয়ে তার জায়গায় কি লিখব? ইউ প্লাস ভি কজ আলফা। ওকে, আর তার সাথে মাল্টিপ্লাই করতেছি কাকে? টি কে। তো টি এর ভ্যালুটা আমরা এখানে রিপ্লেস করে দিই। তাহলে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি এর ভ্যালু যেন কি পাইছি? ডি বাই
ভি সাইন আলফা। ওকে, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার অনুভূমিক সরণের আরও একটা ফর্মুলা। একটু আগে আমরা এটা ট্যান থিটা দিয়ে করছিলাম, মনে আছে? এস ইজ ইকুয়াল টু ডি বাই ট্যান থিটা। আর এখানে আমরা কি দিয়ে করছি? ডিরেক্ট আসলে বেগের উপাংশগুলো দিয়ে করে ফেলছি। ঠিক আছে, তো দুইটাই আসলে অ্যাপ্লিকেবল, আমরা যে কোনো একটা করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক ডিসকাশন। তো আমরা কি কি শিখলাম? লব্ধি বেগটা কী হবে সেটা শিখলাম, তারপর লব্ধি বেগের অনুভূমিক উপাংশ শিখলাম, উল্লম্ব উপাংশ শিখলাম, তারপর শিখলাম যে আমাকে আসলে উল্লম্ব উপাংশটাই প্রস্থ বরাবর পার করাচ্ছে, তাহলে আমরা ওখান থেকে পার হতে প্রয়োজনীয় সময়টা বের করে ফেললাম। এরপর আসলে আমরা এই যে অনুভূমিক উপাংশটা ছিল বেগের, সেটা যে আমাকে তীরের বরাবর সরাই দিচ্ছিল, মানে অনুভূমিক একটা সরণ দিচ্ছিল, সেটার ভ্যালু বের করে ফেললাম। ওকে, তো এই ফর্মুলাগুলো হচ্ছে আমাদের বেসিক, এগুলো আমাদের জানা লাগবে। তো আপাতত আমরা যেহেতু কিছু বেসিক ফর্মুলা জেনে ফেলছি, একটা ম্যাথ করি, তারপরে আমরা দুইটা স্পেশাল কেস দেখব। ওকে, আচ্ছা, তাহলে আজকের প্রথম ম্যাথটা আমরা করি। দেখো কোশ্চেনে কি বলছে, 120 মিটার প্রস্থের একটি নদীতে স্রোতের বেগ 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, একজন মাঝি তার নৌকা নিয়ে স্রোতের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিলেন। তাহলে নৌকার বেগটা যদি 3 মিটার পার সেকেন্ড হয়, তাহলে নদী পার হতে তার কতটুকু সময় লাগবে, এটা হচ্ছে কোশ্চেন। তো এখানে আমরা আমাদের ইনফোগুলো মার্ক করে ফেলি আগে। দেখো 120 মিটার, এটা কি? এটা হচ্ছে আমার প্রস্থ, মানে এটা হচ্ছে ডি। স্রোতের বেগ, এটা কি? এটা হচ্ছে আমার ইউ। তারপর 30 ডিগ্রি, স্রোতের সাথে 30 ডিগ্রি মানে কি? এটা হচ্ছে বেসিক্যালি আমার আলফা। আর লাস্টে দেওয়া আছে কি? নৌকার বেগ 3 মিটার পার সেকেন্ড, এটাকে আমি বলতে পারি হচ্ছে ভি। তাহলে আমার ইনফো মার্ক করা মোটামুটি শেষ। এখন প্রথম কোশ্চেন, নদী পার হতে তার কতটুকু সময় লাগবে? একটু আগে ফর্মুলাটা শিখছি। ঠিক আছে, উল্লম্ব বরাবর সরণ ডিভাইডেড বাই উল্লম্ব বরাবর বেগ, মানে বেসিক্যালি টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। ওকে, আচ্ছা, তো ডি এর ভ্যালু বসাই দিই, ভি আর সাইন আলফার ভ্যালুটা আমরা এখানে বসাই দিই। ডি এর ভ্যালু কত? 120, ভি হচ্ছে কত? 3, আর সাইন আলফা সাইন অফ 30 ডিগ্রি। আনসারটা কিসে আসবে? সেকেন্ডে আসবে অবশ্যই। তাহলে আমাদের আনসারটা কত আসতেছে আমি ক্যালকুলেট করি। সো আমার আনসারটা আসছে হচ্ছে 80 মিটার। ঠিক আছে, তো এটা আসলে আমাদের ক্যালকুলেটরে করা লাগে না, এটা আমরা হাতে কলমেই করতে পারবো। কিভাবে? দেখো আমার সাইন 30-র ভ্যালু আসলে কত? এটা হচ্ছে মূলত হাফ। এটা যদি হাফ হয়, তুমি দুইটাকে উপরে পাঠিয়ে দাও, 240। 240/3 কত? 80। সো এটা আসলে ক্যালকুলেটরে করা টাইম ওয়েস্ট। ওকে, তো আমরা হাতে কলমে যেগুলো করা যায় সেগুলো ক্যালকুলেটরে করব না, এতে করে আমাদের ক্যালকুলেশনের স্কিলটা বাড়বে। আচ্ছা, তো 1 নাম্বার গেল। 2 নাম্বার সাব প্রবলেমটা দেখো, নৌকাটির লব্ধিবেগ কত হবে? আচ্ছা, লব্ধিবেগ জন্য কেমনে বের করতাম? সামান্তরিক সূত্র দিয়ে। সো এটা কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না। তো আনসার কেমনে বের করবো? ডাব্লিউ বা লব্ধিবেগকে ডাব্লিউ দিয়ে আমরা প্রকাশ করতেছি, এটার ভ্যালু কী হবে? √u² প্লাস v² প্লাস 2uv cos আলফা। ওকে, এখানে ভ্যালুগুলো আমরা বসায় দাও। ইউ কত? 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 × 2 × 3 × cos 30 ডিগ্রি। ওকে, আনসারটা কত আসে? মিটার পার সেকেন্ডে আসবে অবশ্যই। তো এটা করতে অবশ্যই ক্যালকুলেটর লাগবে। সো আনসার আসছে হচ্ছে আমার 4.83656 মিটার পার সেকেন্ড। তো আসলে এতগুলা পর্যন্ত ডেসিমাল নাম্বার নেওয়া লাগবে না। দশমিকের পর এত ঘর আমি কেন নিয়েছি? শুধুমাত্র একটা প্রিসাইজ রাউন্ড আপ করার জন্য। তো আমার হচ্ছে আর কি একটু ওসিডি আছে, আমি চেষ্টা করি অ্যাকুরেট ভ্যালু নেওয়ার জন্য। এই জন্য আসলে আমি কোনো 8 বা 9-এর আগ পর্যন্ত থামতে পারি না। নর্মালি আমরা কী করি? দশমিকের কোনো একটা সংখ্যার পরে 5-এর চেয়ে বেশি থাকলে ওটাকে রাউন্ড আপ করে দিই। তো আমার আসলে সমস্যা হচ্ছে কি, আমি 8 বা 9 ছাড়া রাউন্ড আপ করতে পছন্দ করি না। আমার মনে হয় যে না, এখানে আসলে তাহলে অ্যাকুরেসিটা আমি কুরবানি করে দিচ্ছি। তো কুরবানি করার কোনো দরকার আছে? অ্যাকুরেসি যত বেশি অ্যাকুরেট রেজাল্ট তুমি নিবা, তত বেশি আসলে তোমার পরের ভ্যালুগুলো ঠিক থাকবে। কারণ তোমার একটা প্রবলেমে একাধিক সলিউশন থাকতে পারে। ধরো তুমি শুরুতে একটা সলিউশন বের করছো, এটার পর এটা কাজে লাগায় আর একটা সলিউশন বের করতে হবে।
সো এখন তুমি যদি প্রথমটার সলিউশন ধরো আসছে তোমার 2.235, তুমি কি করলে এটাকে 2.24 বানায় দিলা, তাহলে তোমার কিন্তু এখানে আসলে অ্যাকুরেসি একটু লস হইলো। তো পরের বার কী হলো, পরের বার দেখা গেল তুমি যখন এটা কাজে লাগায় সেকেন্ড সলিউশনটা বের করছো, তখন ওইখানে দশমিকের এক ঘর পরে ভ্যালু চেঞ্জ হয়ে গেল। ধরো আসার কথা 3.9 চলে আসছে 3.8। তো এগুলো কিন্তু আসলে তোমার মার্ক কমায় দিতে পারে। অনেক স্যারই আছে যারা হচ্ছে কিনা আনসার শিটের সাথে আনসারগুলো মিলান। তো তাদের যদি তোমার শিটের সাথে আনসারটা না মিলে, তাহলে তোমাকে মার্ক দিতে অনেক সময় কার্পণ্য করবে। সো এই কারণে আসলে আমাদের একটু অ্যাকুরেসিটা মেনটেন করা উচিত। তো এখানে আসলে দশমিকের পর 5 ঘর নিয়ে ফেলছি, এতটা করার কোনো দরকার নেই। তুমি চাইলে এটাকে 4 ঘর পর্যন্ত বা 2 ঘর পর্যন্ত লিখতে পারো, ইস্যু নেই। কারণ এখনও যেহেতু আমরা এইচএসসি লেভেলে আসছি, আর এটা যেহেতু আমার লাস্ট আলটিমেট আনসার, সো এখানে আমার প্রিসিশন লস হলে কোনো সমস্যা নাই। তো এটাকে আসলে 4.84ও চাইলে লিখতে পারবা, কোনো ইস্যু হবে না। বাট আমি কোন কেসে বললাম এটা আশা করি বুঝছো। হ্যাঁ, তো আমাদের লক্ষ্য থাকা উচিত যাতে আমরা অ্যাকুরেট আনসারটা লিখে দিয়ে আসি, ঠিক আছে? তাই বলে আবার ক্যালকুলেটারে সবগুলো ডিজিট লিখো না, ওটা আবার বোকামি হবে। চেষ্টা করবা 9 বা 8 দেখলে রাউন্ড আপ করে ফেলার, তাইলেই হবে। আচ্ছা, এখন আমরা 3 নাম্বারটায় যাই, বেশি টাইম ওয়েস্ট হয়ে গেছে। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে, পার হওয়ার সময় পর্যন্ত নৌকাটি অনুভূমিক কতটা দূরত্ব অতিক্রম করবে। সো বেসিক্যালি আমার এখানে কী চাইছে, এসের ভ্যালু চাইছে, তাই না? এখন আমরা কি জানি, পার হওয়ার সময় দিয়ে তুমি যদি বেগের অনুভূমিক উপাংশটাকে গুণ দাও, তাহলেই কিন্তু তুমি আসলে অনুভূমিক সরণটা পেয়ে যাবা, রাইট? তাহলে আমরা এসের জায়গায় ডিরেক্ট কী লিখতে পারি, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। এখানে টি ডিরেক্ট কেন লিখলাম, কারণ আমরা একটু আগে আসলে টিটা বের করছি। আচ্ছা, টিটা আমি এখানে ফর সাম রিজন মিটার লিখছি লাস্টে, এটা 80 মিটার কেন লিখছি আমি জানি না, এটা সেকেন্ড হবে। হ্যাঁ, তো এখানে একটু সিলি মিস্টেক ছিল, যাই হোক। তো 80 সেকেন্ড, তো আমরা একটু আগে 80 সেকেন্ড বের করছি, টি এর ভ্যালু 80 সেকেন্ড চলে আসছে। তো আমরা আসলে টি এর ভ্যালু যেহেতু বের করছি, তাই এটা ডিরেক্ট বসাইতে পারবো। আর ইউ ভি আলফা এগুলোর ভ্যালু তো আমরা অলরেডি জানি, তাহলে বসাই দিলে কি আসে, ইউ এর ভ্যালু হচ্ছে 2, ভি এর ভ্যালু হচ্ছে 3, আর cos 30 মাল্টিপ্লাই করবো কার সাথে, 80 এর সাথে, ঠিক আছে? তাহলে কত আসে আনসারটা, আনসার আসে হচ্ছে আমার 367.846 মিটার। এটা অনুভূমিক দূরত্ব, সো এককটা হবে কি, মিটার হবে। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা 3টা ম্যাথই সলভ করতে পারলাম এবং মোটামুটি আমাদের একটা ধারণা হয়েছে। আচ্ছা, আমরা কি চাইলে এটা কত অ্যাঙ্গেলে যাচ্ছিল সেটা বের করতে পারবো, নৌকাটা আলটিমেটলি কত অ্যাঙ্গেলে যাবে? চলো আমরা এটাও এক্সট্রা করে ফেলি। সো আমাদের এক্সট্রা জিনিসটা কি হবে, কত অ্যাঙ্গেলে যাচ্ছে, কত কোণে নৌকাটি যাবে। আচ্ছা, এটা যেন কীভাবে করতাম, ওই যে সামান্তরিক ফর্মুলা ইউজ করে করতাম, তাই না? আচ্ছা, সো সামান্তরিক ফর্মুলা আমাদেরকে কি বলতো, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। সো এখানে যদি আমি ট্যান থিটা লিখতে চাই, ট্যান থিটার ভ্যালু অ্যাকচুয়ালি কী হবে, ট্যান থিটার ভ্যালু হবে ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। ওকে, তাহলে এখানে ভ্যালুগুলো আমরা বসাই দিতে পারি। তো ভি এর ভ্যালু কত আছে, 3 সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই ইউ এর ভ্যালু কত, 2 প্লাস 3 কস 30 ডিগ্রি। ওকে, তো আনসারটা কত আসে, আনসার আসে হচ্ছে 0.326। তো আমরা অন্য পেজে আর না যাই, এখান থেকে ট্যান ইনভার্সটা করে ফেলি। তাহলে আমার থিটার ভ্যালুটা কত আসে, ট্যান ইনভার্স করলে আমরা পাচ্ছি হচ্ছে 18.0675 ডিগ্রি। ওকে, তো অ্যাঙ্গেলটা মোটামুটি ছোট, এর মানে আসলে বোঝা যাচ্ছে যে নৌকাটা আমার অনুভূমিকের সাথে অনেকটা ঘেঁষে থাকবে, এবং এই কারণে অ্যাকচুয়ালি প্রস্থের চাইতে আমার অনুভূমিক দূরত্বটা অনেক বেশি আসছে। ঠিক
ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমরা চাইলে এগুলো কাজে লাগাও করতে পারতাম। আমরা কী শিখছিলাম? এস ইজ ইকুয়াল টু ডি বাই ট্যান থিটা, তাই না? বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু ডি বাই এস। এটা কাজে লাগে আসলে আমরা করতে পারতাম। তো দুইটা সিস্টেমে আসলে ইউজ করা যায়। তো আমরা হচ্ছে একদম বেসিক ফর্মুলাটা ইউজ করছি, বাট যেহেতু আমরা এখানে ডিআরএস দুইটাই বের করছিলাম, তো আমরা চাইলে এটাও ইউজ করতে পারতাম। ওকে, তো এই ম্যাথটা আমাদের শেষ হইল। এখন আমরা দুইটা স্পেশাল কেস দেখব। তার আগে এই একটা ম্যাথ আছে, এটা আমরা সলভ করে রাখি। এটা যে দিছিলাম আমার মনে ছিল না, দেখো। তো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। তো বেসিক্যালি আমাকে নদী আর নৌকার ডায়াগ্রামটা দেওয়া, ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, আলফাটাও দেওয়া আছে, প্রস্থও দেওয়া আছে। বলা হয়েছে নৌকাটি চিত্রের মতো করে চলা শুরু করে এবং অপর পারের সি বিন্দুতে পৌঁছায়। ওকে, এটা কিন্তু খুবই এক্সপেক্টেড, কারণ নৌকাটা আসলে মুভ করবে লব্ধি বরাবর। সো এখানে বোঝাচ্ছে আমার লব্ধিটা গেছে এই বরাবর, তাই না? এটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। কোশ্চেন হচ্ছে বিসি এর দৈর্ঘ্য কত বের করো। আচ্ছা, বিসি এর দৈর্ঘ্য মানে বেসিক্যালি কি? অনুভূমিক দূরত্ব চাচ্ছে, তাই না? যেটা কিনা এস। তো এস আমরা কিভাবে বের করি? দুইটা সিস্টেমে বের করা যেত। প্রথমটা হচ্ছে থিটা বের করে নিয়ে, ঠিক আছে? আর পরেরটা হচ্ছে কি, টাইম বের করে নিয়ে। দুইটা সিস্টেমে বের করা যায়। তো আমরা দুইটা মেথডেই করি। সো মেথড 1, এখানে আমরা আগে অ্যাঙ্গেলটা বের করে নিব। সো এখানে আমাদের লব্ধি বেগের স্রোতের সাথে অ্যাঙ্গেলটা কত হবে? ধরো থিটা, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। ওকে, আচ্ছা, তো ভিটা কত ছিল এখানে? 10, তাহলে 10 সাইন 37 ডিগ্রি ডিভাইডেড বাই ইউ কত? 3 প্লাস 10 কস 37 ডিগ্রি। তো এটা ক্যালকুলেটরের ভ্যালু আসে হচ্ছে আমার প্রায় 3 প্লাস 10 cos 37 ডিগ্রি। এটা আনসার আসে হচ্ছে আমার 0.5478। এখান থেকে আমি চাইলেই থিটার ভ্যালুটা ট্যান ইনভার্স করে বের করতে পারবো। তাহলে থিটার ভ্যালু কত চলে আসবে? ট্যান ইনভার্স আনসার দ্যাট ইজ 28.71 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে আমার লব্ধি বেগের স্রোতের সাথে অ্যাঙ্গেল। তো আমি এখানে থিটা যদি পেয়ে যেয়ে থাকি, তো আমার এস বের করা কোনো ব্যাপার, যেহেতু আমার এখানে ডিটা বলে দেওয়া আছে। সো ডি যদি বলে দেওয়া থাকে, এস বের করা আসলে কোনো ব্যাপার না, কারণ আমরা একটু আগেই শিখছি এস ইজ ইকুয়াল টু ডি বাই ট্যান থিটা। তাহলে এখানে বসায় দাও সিম্পলি। ডি এর ভ্যালু কত? 36 দেওয়া ছিল, আর ট্যান থিটা একটু আগে বের করছি। ওকে, ট্যান থিটা আসলে এখান থেকে ডিরেক্ট বসায় দেওয়া যায় 0.5478। তো এটা বসায় দিলে আমার আনসারটা কি চলে আসে? আনসার আসে হচ্ছে 65.72 মিটার। ওকে, তো এটা হচ্ছে আমার বিসি এর দৈর্ঘ্য বা অনুভূমিক দূরত্ব। সিমিলারলি আমি চাইলে মেথড 2তে আরেকটা মেথড অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা আগে টাইমটা বের করে নিব। তো টাইম যেন কেমনে বের করে? ডি বাই ভি সাইন আলফা। ওকে, তাহলে 36 ডিভাইডেড বাই ভি কত ছিল? 10, আর সাইন ছিল কত? 37 ডিগ্রি। ওকে, তাহলে আনসারটা কত চলে আসে? আনসার আসে হচ্ছে আমার 5.982 সেকেন্ড। টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। ওকে, আচ্ছা, এবার টাইমটা যেহেতু বের করছি, অনুভূমিক সরণ বের করা আসলে কোনো ব্যাপার না, কারণ আমি এখানে সিম্পলি টাইমটাকে অনুভূমিক উপাংশ, বেগের অনুভূমিক উপাংশ দিয়ে মাল্টিপ্লাই করলেই টোটাল অনুভূমিক সরণ বা বিসিটা পেয়ে যাচ্ছি। তাহলে বিসি এর লেংথ এখানে কী হবে, বা এস এর লেংথ এখানে কী হবে? ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। তো ইউ এর ভ্যালু কত? 3, ভি এর ভ্যালু 10 cos 37 ডিগ্রি ইন্টু 5.982 সেকেন্ড।
তো এটার ইউনিট কিসে আসবে? মিটারে আসবে অবশ্যই। সো আমার আলটিমেটলি আনসারটা কত আসলো? আলটিমেটলি আনসার আসতেছে হচ্ছে, এটাও আসলো 65.72 মিটার। মানে আমার মেথড 1 অ্যাপ্লাই করলেও যা, 2 অ্যাপ্লাই করলেও তা, দুইটা সিস্টেমেই আসলে আমরা অনুভূমিক সরণটা বের করতে পারবো। সো দুইটা সিস্টেম কেন দেখাইলাম? যাতে আমার কোশ্চেনে যে ডাটা দেওয়া থাকে এটার উপর ডিপেন্ড করে তোমাদের আনসার করার ট্যাকটিকটা চেঞ্জ হয়। ওকে, যদি তোমার কোশ্চেনে বাই এনি রিজন থিটা দেওয়া থাকে, মানে লব্ধিবেগের অনুভূমিকের সাথে উৎপন্ন কোণটা দেওয়া থাকে, তাহলে তুমি কিন্তু আসলে ডিরেক্ট d/tan থিটা করতে পারো। তখন তোমার এই কাহিনী করার কোনো দরকার আছে মেথড 2 এর? নাই। বাট ধরো তোমাকে ফর সাম রিজন পার হওয়ার সময় দেওয়া আছে t, তখন কি তুমি আর মেথড 1 ফলো করবা? অবশ্যই না। তখন তুমি কি করবা? ডিরেক্ট এখানে s এর জায়গায় u + v cos alpha * t বসায় দিবা। সো আমার দেওয়া ডাটা অনুযায়ী মেথডগুলো ভ্যারি করবে। বুঝা গেছে? আচ্ছা, তো এগুলো গেল। এখন আমরা দুইটা স্পেশাল কেস দেখব, যেটা কিনা আমি বলছিলাম। তো প্রথমে আছে আমাদের স্পেশাল কেস 1, সর্বনিম্ন পথে অথবা সোজাসুজি নদী পার হওয়া। আগে আমরা ডায়াগ্রামটা এঁকে নেই। এটা হচ্ছে আমার নদীর ডায়াগ্রাম, যেখানে প্রস্থটা আমরা বলছিলাম কত? d। তো এখানে আমার একটা স্রোত থাকে যেটাকে আমি বলছিলাম u, এবং আমি নৌকা চালনা করি যে কোনো একটা দিক বরাবর। এই দিক বরাবর হইতে পারে বা এই দিক বরাবর হইতে পারে, একটা দিক হইলেই হইল। এখন সর্বনিম্ন পথে নদী পার হওয়া, এটা কি ইন্ডিকেট করে? সর্বনিম্ন পথ কোনটা আসলে? বেসিক্যালি তুমি যেই পয়েন্ট থেকে নৌকা চালানো শুরু করছো, সেই পয়েন্টের ঠিক অপোজিট বরাবর যে পয়েন্টটা আছে, এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, সেটাই কি আসলে মিনিমাম ডিস্টেন্স না? রাইট? ঠিক লম্বালম্বি যে ডিস্টেন্সটা, এটাই তো আমার সর্বনিম্ন পথ। ওকে, তো এর চেয়ে ছোটো কি কোনো পথ তোমার কাছে আছে? নাই। এর থেকে কোনো ছোটো পথ আসলে পসিবল না। সো ঠিক অপোজিট বরাবর পয়েন্টে যদি আমি পৌঁছাই, তাহলে আমি যেই পথটায় গেলাম সেটাই আসলে সর্বনিম্ন পথ। তো আমি সর্বনিম্ন পথটাকে নীল কালি দিয়ে মার্ক করে দিই। এটা হচ্ছে আমার সর্বনিম্ন পথ, যেটা কিনা লম্বালম্বি গেছে স্রোতের সাথে। ওকে, আচ্ছা, তো এখানে আমার সর্বনিম্ন পথে যদি পার হইতে চাই, তাহলে আমার টোটাল সরণটাই কিন্তু উল্লম্ব বরাবর হচ্ছে। ওকে, সো পয়েন্ট টু বি নোটেড, সম্পূর্ণ সরণ উল্লম্ব বরাবর হচ্ছে। আচ্ছা, খেয়াল করে দেখো, এখানে আমার লব্ধি সরণের কারণে আমার অনুভূমিক বরাবরও কিন্তু একটা সরণ থাকার কথা, বাট না, লব্ধি বেগটাও এখানে আসলে কোনো অনুভূমিক সরণ দিচ্ছে না, কারণ আমি এখানে সর্বনিম্ন পথে অপোজিট সাইডে পৌঁছাইতেছি। তো নদী পার হওয়ার সময় যদি আমি সর্বনিম্ন পথে পৌঁছাই, এটা ইন্ডিকেট করে যে এখানে আমার কোনো অনুভূমিক সরণ হচ্ছে না। রাইট? তো যদি আমার কোনো অনুভূমিক সরণ না হয়, এটা কি মিন করে? আমার বেগের অনুভূমিক উপাংশটা আসলে শূন্য। সময় তো শূন্য হইতে পারে না, তাই না? সময় তো শূন্য না, তাহলে কোনটা শূন্য? লব্ধি বেগের অনুভূমিক উপাংশটা শূন্য। দ্যাট মিন্স আমার WX যেটাকে বলছিলাম, বা অনুভূমিক বরাবর লব্ধি বেগের উপাংশ, সেইটা আসলে এই কেসে শূন্য হবে। রাইট? তো এখন আমি এটার ভ্যালুটা বসাই দিই। এটার ভ্যালু যেন কী ছিল? u + v cos alpha = 0। ঠিক আছে? তো এই স্পেসিফিক কেসটাতে আমার টোটাল অনুভূমিক উপাংশ সেটা শূন্য হবে। তাহলে u + v cos alpha = 0। তাহলে এখান থেকে আমি কি আলফার ভ্যালুটা বের করতে পারবো? অবশ্যই পারবো। তো যদি আমি ইউটাকে অন্য সাইডে নিয়ে যাই আর v দিয়ে ডিভাইড করি, তাহলে আমার cos আলফার ভ্যালুটা কত চলে আসবে? -u/v। ওকে, ভালো কথা। তাহলে এখান থেকে আমরা আলফার ভ্যালুটা পেয়ে যাব। সো আলফার ভ্যালু কত আসবে? cos ইনভার্স -u/v। এটা হচ্ছে আমার মিনিমাম ডিস্টেন্স বা সোজাসুজি বা সর্বনিম্ন পথে পার হওয়ার শর্ত। আলফা = cos ইনভার্স -u/v।
এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের কনসেপ্ট আসলে এখানে শেষ হয় নাই। কেন? খেয়াল করে দেখো, আলফার ভ্যালুটা এখানে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, যেটা ইন্ডিকেট করে আলফা আসলে একটা স্থূলকোণ, রাইট? কারণ ইউ আর ভি দুজনেই পজিটিভ, তো মাইনাস বসাইলে এই ফ্র্যাকশনটা আসলে নেগেটিভ হয়ে যায়। আর এটাকে যদি আমি cos ইনভার্স করি তাহলে কিন্তু অবশ্যই আমি একটা স্থূলকোণ রিটার্ন পাবো, তাই না? তাহলে আমি বলতে পারি যে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি বা আলফার ভ্যালুটা মিনিমাম ডিস্টেন্সে পার হওয়ার জন্য স্থূলকোণ হতে হবে। সো যদি আমি স্থূলকোণে নৌকাটা চালনা করি তাহলে আমার ভি এর ডাইরেকশন কি এই বরাবর হবে? কখনোই না। ভি এর ডাইরেকশনটা আমার তখন হইতে হবে সামহট এই দিক বরাবর, যাতে আমার আলফাটা একটা স্থূলকোণ হয়, ঠিক আছে? ওকে, তো ভালো কথা, ভিটা আমার স্থূলকোণে চালনা করতে হবে। এখানেই আমাদের কনসেপ্ট শেষ না, আরও একটা কাহিনী আছে। দেখো, এখানে আমার লব্ধি বেগটা আসলে কোন দিক বরাবর হবে? ঠিক উল্লম্ব বরাবর। তাহলে আমার লব্ধি বেগটা আসলে আমি পাচ্ছি এই বরাবর, ডাব্লিউ, ঠিক আছে? তো এই স্পেসিফিক কেসটাতে আমার লব্ধি বেগটা ঠিক প্রস্থ বরাবর হবে বা উল্লম্ব বরাবর হবে। তো দুইটা বেগের লব্ধি যদি যে কোনো একটার সাথে লম্ব হয় তাহলে আমরা কিন্তু এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, তাই না? এই তিনটা বেগ ভেক্টরকে আমি এখন এই সাইডে সাজায় লিখব। এই হচ্ছে আমার ইউ, এই হচ্ছে লম্ব বরাবর ধরো ডাব্লিউ, আর সাথে কে আছে সেটা একটু মুছে নেই। আর সাথে কে আছে? সাথে আছে হচ্ছে ভি। তো এই তিনটা মিলে কিন্তু একটা পিথাগোরাসের ট্রায়াঙ্গেল ফর্ম করছে, ঠিক আছে? এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজ থেকে আমি কি বলতে পারি যে ভিটা হচ্ছে অতিভুজ, বাকি দুইটা লম্ব এবং ভূমি। তাহলে যদি আমরা ডাব্লিউ এর ভ্যালুটা বের করতে চাই সেটা এখন কি হয়ে যাবে? রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস অন্য বাহুর স্কোয়ার, বা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওকে, তাহলে মিনিমাম ডিস্টেন্সে পার হওয়ার জন্য আমার লব্ধি বেগটা ঠিক উল্লম্ব বরাবর হবে এবং সেটার ভ্যালু হবে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। বুঝা গেছে? তো এটা আমাদের কাজে লাগাইতে হবে। তাহলে মিনিমাম ডিস্টেন্সে নদী পার হওয়ার আমরা কয়েকটা ফর্মুলা দেখলাম। প্রথমত লব্ধি বেগের ভ্যালু, দ্বিতীয়ত লব্ধি বেগের দিক যেটা কিনা উল্লম্ব, এবং তৃতীয়ত নৌকা চালনার দিক যেটা কিনা আলফা, এবং এটা একটা স্থূলকোণ হবে বিকজ এটা আসলে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের সর্বনিম্ন পথে নদী পার হওয়ার কনসেপ্ট। আচ্ছা, এখানে আমার একটা জিনিস বলো, এখানে আমার পার হইতে সময় কতটুকু লাগবে? আচ্ছা, পার হইতে সময় কি বেসিক্যালি উল্লম্ব সরণ ডিভাইডেড বাই উল্লম্ব বেগ না? রাইট? তাহলে এখানে আমার উল্লম্ব সরণটা কত? এখানে আমার উল্লম্ব সরণ হচ্ছে ডি, প্রস্থ বরাবর। এখানে আমার উল্লম্ব বেগ কত? এখানে আমার লব্ধি বেগটাই আসলে উল্লম্ব, তাহলে আমি লব্ধি বেগটাকেই উল্লম্ব বেগের জায়গায় বসাইতে পারবো। সো আমার কি এখন আর ভি সাইন আলফা ইউজ করা লাগবে? দরকার নাই। ভি সাইন আলফা করলে তো অবশ্যই হবে, হবে না কে বলছে? অবশ্যই হবে। বাট এখানে চাইলে আমি আসলে ডিরেক্ট রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বা লব্ধি বেগের ভ্যালুটা বসায় দিতে পারি, ঠিক আছে? এটা একটু মাথায় রাখো। আচ্ছা, আরও একটা ব্যাপার, আমরা জানি যে আমাদের লম্ব বরাবর যে বেগটা সেটা অলওয়েজ কে সাপ্লাই দেয়? ভি সাইন আলফা সাপ্লাই দেয়। সো এই কেসেও আসলে আমার ডাব্লিউ এর ভ্যালুটা ভি সাইন আলফার সমান হবে। সো এটা আবার কনফিউজড হয় না যে এই কেসে হচ্ছে না, না এই কেসেও আসলে এটা হচ্ছে, ঠিক আছে? যদি আলফা না দেওয়া থাকে তাহলে আর কি তুমি এটা ইউজ করবা, আর যদি আলফা দেওয়া থাকে তাহলে ভি সাইন আলফা ইউজ করলেই ইজিলি হয়ে যাবে। দুইটা একই জিনিস, ঠিক আছে? ওকে, তো এখন মোটামুটি আমাদের স্পেশাল কেস 1 শেষ। এখন আমরা স্পেশাল কেস 1-এর কিছু ম্যাথ দেখব। প্রথম ম্যাথটা দেখো, নদীতে নৌকার বেগ স্রোতের অনুকূলে ও প্রতিকূলে যথাক্রমে 18 কিলোমিটার/আওয়ার এবং 6 কিলোমিটার/আওয়ার। ওকে, অনুকূলে আর প্রতিকূলে কি বোঝায়?
এটা একটু আলাদা করে লিখি এখানে সামনে। অনুকূলে বলতে বোঝায় যে তুমি স্রোত যেদিকে ঠিক সেই দিক বরাবর নৌকা চালাচ্ছ, মানে তোমার স্রোত হচ্ছে এখানে ইউ, তুমি নৌকাটা চালাচ্ছ ইউ বরাবর ভি বেগে। তাহলে তোমার লব্ধি বেগটা কত হবে বলো তো? লব্ধি বেগ বেসিক্যালি এই দুইটার যোগফল হবে না, কারণ একই দিকে দুইটা ভেক্টর যোগ হয়ে যাবে। তাহলে যোগ হইলে কি হবে? ইউ প্লাস ভি। সো স্রোতের অনুকূলে যদি আমি নৌকা চালাই, স্রোতের বেগটা আমার নৌকার বেগের সাথে অ্যাড হয়। ওকে, এটা গেল অনুকূলে। আর প্রতিকূলে যখন আমি চালাবো তখন সিনারিওটা কীরকম হয়? তখন আসলে দেখা যায় আমি চালাচ্ছি হয়তো এই বরাবর ভি বেগে, বাট আমার স্রোতটা হচ্ছে ঠিক নৌকার বেগের বিপরীত দিকে এই বরাবর। তখন আমি আসলে কি করব? যেহেতু দুইটা বিপরীত দিক বরাবর ভেক্টর, তাহলে আমার লব্ধি ভেক্টরটা বের করতে হলে একটা থেকে আরেকটা বিয়োগ করতে হবে। সো এখানে আমার ভি থেকে আসলে ইউ মাইনাস করতে হবে। সো এই কেসে আমার লব্ধি বেগটা কী হবে? দুইটার বিয়োগফল বা ভি মাইনাস ইউ। ওকে, তাহলে অনুকূলে হলে আমার বেগের সাথে স্রোতের বেগটা যোগ হবে, আর প্রতিকূলে হলে আমার বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস হবে। ওকে, এইটুকু আশা করি ক্লিয়ার। এখন তাহলে আমাদেরকে স্রোতের অনুকূলে আর প্রতিকূলে বেগ দেওয়া আছে 18 এবং 6। তাহলে আমরা এখান থেকে আসলে দুইটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। কি কি? প্রথমত ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু 18 কিলোমিটার পার আওয়ার এবং ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 6। তো এই দুইটা ইকুয়েশন যদি আমরা সলভ করলে আমরা ভি এর ভ্যালু পাবো হচ্ছে 12 এবং ইউ এর ভ্যালু পাবো হচ্ছে 6। এগুলো ক্যালকুলেটরে ডিরেক্ট সলভ করা যায়, অথবা আমরা চাইলে প্রতিস্থাপন অপনয়ন করতে পারি, বাট দরকার কি? এটা আসলে দেখেই বোঝা যাচ্ছে 12 আর 6 হবে। তাহলে ভি এর ভ্যালু হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার আর ইউ এর ভ্যালু হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, কোশ্চেনটা কি করছে? কোন দিকে চালনা করলে নৌকাটি সরাসরি অপর পারে পৌঁছাবে, মানে এখানে আমার আলফাটা চাইছে। তো সরাসরি অপর পারে পৌঁছানো বা মিনিমাম ডিস্টেন্সে বা লম্বালম্বি অপর পারে পৌঁছানোতে আমরা কি জানতাম? আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি, তাই না? তাহলে এখানে আমি যদি ভ্যালুগুলো বসাই দিই কি আসবে? -6/12 বা বেসিক্যালি -1/2। তো -1/2 আসলে কার কোসাইন? 120 ডিগ্রির কোসাইন। এটা আমাদের মনে রাখা লাগবে, কারণ মোটামুটি প্রত্যেকটা ম্যাথেই আমরা দেখব এই -1/2টা সামহাও চলে আসছে। সো এটা একটা খুবই ভার্সেটাইল ইনফো যে কস অফ 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু -1/2। এই জিনিসটা আমাদের মনে রাখা লাগবে, ঠিক আছে? তো এটা আমরা সবাই মনে রাখবো। ওকে, তাহলে আমরা আলফা ভ্যালু পাইলাম কত? 120 ডিগ্রি। সো নৌকাটা যদি স্রোতের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে চালায় তাহলে সে সরাসরি অপর পারে পৌঁছাবে। কিন্তু এখানে আমাদের কোশ্চেনটা শেষ না, আরও একটা পোর্শন রয়ে গেছে। কত বেগে পৌঁছাবে? দেখো, কত বেগে পৌঁছাবে বলতে কি বোঝাচ্ছে? তার লব্ধি বেগটা কত? তো লব্ধি বেগটা আমরা দুই সিস্টেমে বের করতে পারি। প্রথমত ডাব্লিউ ইজ ইকুয়াল টু √v² - u² করতে পারি, তাই না? এটা একটা বক্স করে নিয়ে এই সাইডে ডাব্লিউ ইজ ইকুয়াল টু √v² - u² করতে পারি। তাহলে কি চলে আসে? √12² - 6²। আনসারটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে আসবে, কারণ আমাদের সবগুলা ক্যালকুলেশন কিলোমিটার পার আওয়ারে করা হয়েছে। তাহলে এখানে ইউনিটটা কিলোমিটার পার আওয়ার বসাই দিই। আচ্ছা, আর আনসারটা কত চলে আসে? √12² - 6²। আনসারটা মোস্ট প্রবাবলি 6√3 আসে। ওকে, তাহলে আনসার কত আসছে? 6√3 কিলোমিটার পার আওয়ার। ওকে, এই সেম জিনিসটা আমরা চাইলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা দিয়েও করতে পারতাম, ঠিক আছে? তো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো রিজন নেই। ভি সাইন আলফা দিয়ে করলে আমাদের সেমটাই আসতো, সো কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই ম্যাথটা গেল, পরের ম্যাথটা করি আসো। এটা বেশ মজার একটা ম্যাথ। একজন ব্যক্তি 100 মিটার প্রস্থের একটি নদী স্রোতহীন অবস্থায় 4 মিনিটে সাঁতরে সোজাসুজি পার হতে পারে, কিন্তু স্রোত থাকলে
সে ওই একই পথ 5 মিনিটে অতিক্রম করে, তাহলে স্রোতের বেগ কত? আচ্ছা, কোশ্চেনটা আগে আমরা অ্যানালাইজ করি। দেখো, এটা ধরো নদী, যখন স্রোত নাই তখন আসলে ইউ বলে কোনো কিছুর এক্সিস্টেন্স নাই। তো স্রোতহীন নদীতে সে সোজাসুজি পার হয়েছে সাঁতরে, তাহলে বলতে পারি যে সে আসলে সোজাসুজিই সাঁতরাইছে, কারণ এখানে অনুভূমিক কোনো স্রোত আমার ছিল না। তো ডি হচ্ছে আমার 100 মিটার। আর প্রথম কেসে যখন সে স্রোতহীন নদীতে সাঁতরে পার হয়েছে তখন আসলে কি কোনো স্রোত ছিল না, তাহলে টোটাল উল্লম্ব বেগটা আসলে কি তার সাঁতারের বেগ, রাইট? যেহেতু সোজাসুজি পার হয়েছে, যেহেতু আমার অন্য কোনো অনুভূমিক বেগের উপাংশ নাই, তাহলে আসলে তার বেগটা পুরাপুরি উল্লম্ব ছিল, এই কারণেই সে উল্লম্ব পার হইতে পারছে, রাইট? ওকে, তাহলে পার হয়েছে 4 মিনিটে। এখান থেকে কি আমি তার অ্যাকচুয়াল বেগটা বের করতে পারবো? আচ্ছা, আমি এগুলোকে একটু নীল রঙের করে দিই, তাহলে বুঝতে সুবিধা। আচ্ছা, তাহলে এখানে কি আমি যদি উল্লম্ব সরণকে সময় দিয়ে ভাগ করি তাহলে তার অ্যাকচুয়াল সাঁতারের বেগটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এখানে ভিটা সিম্পলি কী হবে? 100/4 মিটার পার মিনিট। ওকে, চাইলে মিটার পার সেকেন্ডে নিতে পারো, বাট মিটার পার মিনিটটা এখানে তোমার যথেষ্ট রাউন্ড একটা ফিগার আসছে 25, এই জন্য আমি আসলে চাচ্ছি না এটাকে মিটার পার সেকেন্ডে নিতে। ভ্যালুটা দেখতে অনেক সুন্দর না? তাহলে সুন্দর ভ্যালুটা আমরা রেখে দিই, মানুষ মাত্রই সুন্দরের পূজারী। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা ব্যক্তির সাঁতারের বেগটা বের করতে পারছি। ওকে, এখন সেকেন্ড সিনারিওটা দেখো, কিন্তু স্রোত থাকলে সে ওই একই পথ 5 মিনিটে অতিক্রম করে। এর মানে কি? এর মানে এখন যদি আমি এখানে স্রোত অ্যাড করে দিই, আবারও ডায়াগ্রামটা আর কি, আমি যদি এখন এখানে স্রোতটা অ্যাড করে দিই তাহলে কি বলছে? ওই একই পথ আমার অতিক্রম করতে 5 মিনিট লাগবে। আচ্ছা, একই পথ মানে বুঝছো? একই পথ মানে সে এবারেও আলটিমেটলি সোজাসুজিই পার হবে, ঠিক আছে? সে এবারেও সোজাসুজিই পার হবে, সো তার লব্ধি বেগটা এখনও সোজাসুজিই থাকবে। ওকে, নাহলে কিন্তু একই পথে সে অতিক্রম করতে পারবে না, তাহলে এখনও তার লব্ধি বেগটা আসলে প্রস্থ বরাবর হবে। এটুকু বুঝা গেছে। তো সোজাসুজি পার হইতে হইলে স্রোতযুক্ত নদীতে তার বেগটা কোন দিকে হইতে হবে? অবশ্যই স্থূলকোণে হইতে হবে। তাহলে স্থূলকোণটা আমরা এই দিক বরাবর যে কোনো একটা ধরতে পারি, রাইট? এটা হচ্ছে ধরলাম ভি এর দিক। ওকে, আচ্ছা, এখন দেখো আমার লব্ধি বেগটার ভ্যালু কত ছিল? ডাব্লিউ। এখন আমার লব্ধি বেগটা উল্লম্ব বেগ হয়ে গেছে। ওকে, লব্ধি বেগটাই এখন আমার উল্লম্ব বেগ হয়ে গেছে। তো উল্লম্ব সরণটা কত? এখনও কিন্তু 100 মিটার আছে, আর উল্লম্ব বেগটা কী হয়ে গেছে? ডাব্লিউ হয়ে গেছে। এখনও আমাকে আসলে পার হওয়ার সময়টা 5 মিনিট দিয়ে রাখছে। তাহলে এই উল্লম্ব বেগটা বের করতে আমার কি করা লাগবে? সিম্পলি প্রস্থকে সময় দিয়ে ভাগ করে দিব। তাহলে আমি বলতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী হবে? D/5 বা 100/5 মিটার পার মিনিট, তাই না? কত আসে আনসার তাহলে? 20 মিটার পার মিনিট। ওকে, এখন আমার কাছে কী কী ইনফো আছে দেখো। আমার কাছে ভি জানি, ডাব্লিউ জানি, চাইছেটা কি? ইউ চাইছে। তো ভি, ডাব্লিউ আর ইউ এর মধ্যে রিলেশনটা যেন কী ছিল মনে আছে? ডাব্লিউ ওয়াজ ইকুয়াল টু √v² মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এখানে যদি আমি সিম্পলি জাস্ট ভ্যালুগুলো বসাই দিই তাহলেই তো আমার ইউটা সলভ হয়ে যাবে, তাই না? তো ইউ এর ভ্যালু অ্যাকচুয়ালি কী আসে? ইউ এর ভ্যালু চলে আসে হচ্ছে v² মাইনাস w² √। তো এখানে আমি আর লিখতেছি না, সিম্পলি এখানে আনসারটা বসাই দিই। ভ্যালুগুলো বসাই নিয়ে ভি হচ্ছে 25 বসাও আর ডাব্লিউ হচ্ছে 20 বসাও। তাহলে আমার ইউ এর ভ্যালুটা কী আসবে? আচ্ছা, এটা ক্যালকুলেটর লাগবে না। কেন লাগবে না? এটা আসলে একটা পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল। দেখো, ভিটা এখানে অতিভুজ 25, ডাব্লিউ এখানে একটা বাহু 20, তাহলে অন্য বাহুটা কী হবে? √25² মাইনাস 20²। আচ্ছা, এখন এটা একটা পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল যেখানে অতিভুজ আর অন্য দুটো বাহুর অনুপাত হচ্ছে যথাক্রমে 5:4:3। এটা বেসিক্যালি এই ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি এই ট্রায়াঙ্গেল।
তো এটাকে আমরা আসলে 5 দিয়ে গুণ করলে কী পাই, এটা হয়ে যাবে 25, এটা হয়ে যাবে 15, আর এটা হয়ে যাবে 20। সো এটা বেসিক্যালি একটা পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল যার অন্য বাহুটা হবে 15। সো আমার ইউ এর ভ্যালু কী দাঁড়াবে এখানে 15। ওকে, তো এরকম কিছু ক্যালকুলেশন আসলে আমাদের মুখে মুখে করে ফেলা উচিত। এটা আমাদেরকে এইচএসসি এমসিকিউতেও আগায় রাখবে, তারপর ইঞ্জিনিয়ারিংয়ের এমসিকিউতেও আগায় রাখবে, এবং অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি আগায় রাখবে কোথায় জানো, মেডিকেলে। কারণ ওখানে আসলে ক্যালকুলেটর অ্যালাউই করে না। তাহলে আমরা যদি হাতে কলমে মুখে মুখে ক্যালকুলেশনগুলোতে এক্সপার্ট হয়ে যাই, তাহলে আমাদের সবচেয়ে বেশি হেল্প হবে কিসে, মেডিকেলে। সো তোমরা যারা মেডি অ্যাসপিরেন্ট আছো এটা মাথায় রাখতে পারো, ঠিক আছে? ওকে, তো এই ম্যাথ হইলো, আশা করি এটা সবাই বুঝতে পারছো। আমরা এখন নেক্সট ম্যাথে মুভ অন করতেছি। তো নেক্সট ম্যাথটা আসলে প্র্যাকটিস প্রবলেম। আগের দুইটা ম্যাথ পারলে এই ম্যাথটা না পারার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এই ম্যাথটা তোমাদের জন্য HW থাকবে। কোশ্চেনটা একবার পড়ে শোনাই। একটি নদীতে এমনভাবে নৌকা চালনা করা হলো যেন সেটি ন্যূনতম পথে অপর তীরে পৌঁছায়। সো বেসিক্যালি এখানে মিনিমাম ডিস্টেন্সের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে আর কি, এটা বুঝলাম। দেন কি বলছে, এতে যে সময় লাগে নদীতে স্রোত না থাকলে তার অর্ধেক সময় লাগতো। ওকে, নো ইস্যু। স্রোত না থাকলে আমরা কি জানি, কোন বেগটা কাজে লাগবে, নিজের অ্যাকচুয়াল বেগ, ঠিক আছে? তো এটা আমাদের জাস্ট মাথায় রাখা লাগবে। আর লাস্ট লাইনটা কি, নৌকার বেগ 12 মিটার পার সেকেন্ড হলে স্রোতের বেগ কত? কোনো সমস্যা নেই, এটা তোমরা পারবা। আগের ম্যাথটা পারলে এই ম্যাথটা না পারার কোনো প্রশ্নই ওঠে না। সো এটা তোমাদের জন্য প্র্যাকটিস প্রবলেম থাকবে। ওকে, আচ্ছা, এখন আমরা সেকেন্ড স্পেশাল সিনারিওতে যাব। বলছিলাম না দুইটা স্পেশাল সিনারিও আমরা দেখব। তো প্রথম স্পেশাল কেস আমরা দেখছি, সেকেন্ডটা এখন আমরা দেখব। সেকেন্ড কেসটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার হওয়া, ঠিক আছে? সর্বনিম্ন সময়ে নদী পার হওয়া। তো আবার ডায়াগ্রামটা আঁকি। এ হলো আমার নদী, এটার প্রস্থ হচ্ছে কত, D, আর অনুভূমিক বরাবর স্রোতের বেগটা কত, U। ওকে, তো এই পয়েন্ট থেকে আমার অপর পাড়ে পৌঁছানো লাগবে। সো আমি যে কোনো দিক বরাবর আসলে নৌকাটা চালনা করতে পারি। বাট খেয়াল করো, আমি কি জানি যে আমার পার হইতে প্রয়োজনীয় সময় T ইজ ইকুয়াল টু D/V সাইন আলফা না, রাইট? এখানে D কি আমি চেঞ্জ করতে পারবো? পারবো না। ডিটা হচ্ছে নদীর প্রস্থ, এটা কনস্ট্যান্ট। আমি কি চাইলে V চেঞ্জ করতে পারবো? নৌকার বেগ কি চেঞ্জ করা যাবে, বা সাঁতারের বেগ কি চেঞ্জ করা যাবে? যাবে না। সো ভিটা এখানে কনস্ট্যান্ট। আচ্ছা, এবার দেখো সাইন আলফা, এই একটা মাত্র জিনিসটাকে আমরা কন্ডিশনে রূপ দিতে পারি। সর্বনিম্ন পথে পার হওয়ার সময় আমরা কি করছিলাম, তখনও আমরা আলফার একটা কন্ডিশন বের করছিলাম। এখনও দেখো আলফাটা আমাদের ভ্যারিয়েবল আছে। সো এই আলফাটারই কোনো একটা কন্ডিশন আমাদের বের করা লাগবে। ওকে, কারণ D আর V প্রত্যেকেই কি কনস্ট্যান্ট। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, T এর সাথে সাইন আলফার সম্পর্কটা কি? টিটা হচ্ছে এই সাইডে উপরে, আর সাইন আলফাটা হচ্ছে এই সাইডে নিচে। এ থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আসলে T আর সাইন আলফার মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এরা ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? তাহলে সাইন আলফা যত বাড়বে T তত কমবে। সো সাইন আলফা যত বাড়বে T তত কমবে, আবার সাইন আলফা যত কমবে T তত বাড়বে। তো আমাদের লাগবে কোনটা? আমাদের সর্বনিম্ন সময় লাগবে, মানে আমাদের টিটা যতটুকু কমানো পসিবল কমাইতে হবে। এর মানে আমাদের আসলে সাইন আলফাকে তার হায়েস্ট ভ্যালুতে নিয়ে যেতে হবে, রাইট? সো সাইন আলফা সর্বোচ্চ হতে হবে। সাইন আলফা সর্বোচ্চ হলেই আসলে সময়টা সর্বনিম্ন হবে, কারণ আমরা মাত্র দেখছি কি T ইজ প্রপোর্শনাল টু 1/sin আলফা। সো সাইন আলফা বাড়লে আমার টাইমটা কমবে। সো সাইন আলফা সর্বোচ্চ হলে টাইমটা সর্বনিম্ন হবে। ওকে, এখন আমাদের এই অবজারভেশনটা যখন আমরা শেষ করে ফেলছি, তাহলে এবার আমাকে বলো সাইন আলফা সর্বোচ্চ হয় কখন? যখন আলফার ভ্যালু 90 ডিগ্রি হয়, ঠিক আছে? তাহলে আলফার ভ্যালু 90 ডিগ্রি হইলে আমার সাইন আলফা হায়েস্ট হবে। সো সাইন আলফা সর্বোচ্চ হওয়া ইন্ডিকেট করতেছে আমার আলফার ভ্যালুটা হচ্ছে আসলে 90 ডিগ্রি। তাহলে এই কেসে আমার ভি কোন দিক বরাবর হবে বলো তো? একেবারে উল্লম্ব বরাবর।
সো ভি এর দিকটা হবে এখন উল্লম্ব বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? সো এই কেসে আমার আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। সো ভি এর দিক হবে কোন দিকে? এই দিকে। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, যদি ভি আমি উল্লম্ব বরাবর চালনা করি তাহলে একটা মজার জিনিস কি খেয়াল করছো? এখন আমার টোটাল লব্ধি বেগের উল্লম্ব উপাংশ কিন্তু ভি নিজেই হয়ে গেছে, কারণ ভি এখন পুরোপুরি উল্লম্ব বরাবর আছে। আবার আমার টোটাল বেগের অনুভূমিক উপাংশ অনলি ইউ হয়ে গেছে, কারণ এখন যেহেতু ভিটা উল্লম্ব বরাবর আছে তার কোনো অনুভূমিক উপাংশ নাই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে ভি আর ইউ পরস্পর দুইটা লম্বাংশ, ঠিক আছে? বেগের দুইটা লম্বাংশ। সো আমার লব্ধি বেগের অনুভূমিক উপাংশ হলো ইউ আর উল্লম্ব উপাংশ হলো কি? ভি। সো এখানে আমি বলতে পারি এই কেসটার জন্য ডাব্লিউ এক্স ইজ ইকুয়াল টু ইউ অ্যান্ড ডাব্লিউ ওয়াই ইজ ইকুয়াল টু ভি, ঠিক আছে? তীর বরাবর উপাংশটা কী হবে? ইউ, আর প্রস্থ বরাবর উপাংশটা কী হবে? ভি হবে। সো এই স্পেসিফিক কেসটাতে আসলে আমরা এই মজার জিনিসটা দেখতে পারি। আচ্ছা, এগুলো গেল। এখন আমরা লব্ধিটা বের করতে হবে। লব্ধিটা কোন দিক বরাবর হবে? অবভিয়াসলি এদের মাঝখান বরাবর, রাইট? সো এই হলো আমার লব্ধির দিক। আর এই কেসে আসলে লব্ধি বের করাটা ইজিয়ার। কেন? কারণ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সো সিম্পলি আমি যদি লব্ধিটা বের করতে চাই তাহলে আমার জাস্ট ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার করলেই হচ্ছে, যেহেতু ইউ আর ভি পরস্পর লম্ব। ওকে, তো আমাদের কাজ একটু কমে গেছে। ডাব্লিউটা এখন আমরা জাস্ট ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের উপর রুট করে বের করে ফেলতে পারবো, কারণ ইউ আর ভি এখন পরস্পর লম্বাংশ। ওকে, আচ্ছা, তাহলে ডাব্লিউর ভ্যালু কত আসলো? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। অ্যাঙ্গেলটা কত হবে? স্রোতের সাথে অ্যাঙ্গেলটা কত হবে? এই যে লব্ধিবেগ ডাব্লিউটা বের করলাম, স্রোতের সাথে এর অ্যাঙ্গেলটা কত হবে? থিটা। তো এই থিটাটা আমরা কেমনে বের করব? খুবই সিম্পল। দেখো, ভিটাকে তুমি চাইলে শিফট করে এই সাইডে নিয়ে আসতে পারো। ধরো এখানে আমি ভিটাকে আঁকলাম। ভেক্টর শিফট করতে তো সমস্যা নেই, তাই না? একই তো জিনিস। পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল ফর্ম করলাম। তাহলে এখন এই থিটার জন্য ভিটা হচ্ছে কি? এটা হলো লম্ব, আর ইউটা হচ্ছে কি? অ্যাডজেসেন্ট বা ভূমি। তাহলে বলতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। সো এই কেসে আমার থিটার ভ্যালু কী হবে? ট্যান ইনভার্স ভি বাই ইউ। ওকে, আরও একটা মজার জিনিস খেয়াল করো, এই স্পেসিফিক কেসে আমার ডি এর ভ্যালুটা কী হবে? সিম্পলি ভিটি হবে, বা টি এর ভ্যালুটা সিম্পলি ডি বাই ভি হবে। কেন? কারণ এখানে খেয়াল করো, আমার সাইন আলফা যদি 1 হয়ে যায় আলফাটা 90 ডিগ্রি হওয়ার কারণে, তাহলে এটা আসলে কি ডি বাই ভি হয়ে যাচ্ছে না? সো টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি, বা ডি ইজ ইকুয়াল টু ভিটি। এখন আমাদের আরও একটা সরণ ছিল, সেটা কি? সেটা ছিল অনুভূমিক সরণ বা এস। এই যে এস। তো এসের জন্য আমি কি বলছিলাম? অনুভূমিক বেগের উপাংশের সাথে সময়টাকে মাল্টিপ্লাই করবা। তো এখানে আমার অনুভূমিক বেগের উপাংশটা কি? একটু আগেই দেখছি, ডাব্লিউ এক্স ইজ ইকুয়াল টু ইউ। সো আমার এসের ভ্যালুটা এখানে কি দাঁড়াবে? এস মাস্ট বি ইকুয়াল টু শুধুমাত্র ইউটি। ওকে, কারণ ইউটাই এখানে আমার অনুভূমিক উপাংশ। ঠিক আছে, তাহলে ডি ইজ ইকুয়াল টু ভিটি পাইলাম, আর এস ইজ ইকুয়াল টু ইউটি পাইলাম। তো এখান থেকে আসলে আরও মজার আরেকটা জিনিস বের করা যায়, সেটা হচ্ছে যদি তুমি এই দুটা ইকুয়েশনকে ডিভাইড করো, ডিভাইড করলে দেখবা যে আসলে আসতেছে ডি বাই এস ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। ওকে, তো এই মজার জিনিসগুলো শুধুমাত্র এই স্পেশাল কেস 2তেই দেখা যায়, সর্বনিম্ন সময়ে নদী পার হওয়া। ঠিক আছে, আচ্ছা, এই ফর্মুলাগুলো মনে রাখো, এই প্রত্যেকটা আমরা এখন ইউজ করব। ওকে, আচ্ছা, প্রথম ম্যাথ দেখো, একটা ডায়াগ্রাম দেওয়া আছে আর কিছু লাইন টানা আছে, প্রস্থটা দেওয়া আছে 6 কিলোমিটার। কোশ্চেনে বলছে একটি নৌকা এসি বরাবর যাত্রা শুরু করে ডি বিন্দুতে পৌঁছায়। ভালো কথা, তাহলে সে আসলে উল্লম্ব বরাবর বেগ নিয়ে যাওয়া শুরু করছিল, বাট পৌঁছায় গেছে কোথায়? ডি বিন্দুতে। ওকে, দেন বলছে একই নৌকা এবি বরাবর যাত্রা শুরু করলে সি বিন্দুতে পৌঁছায়। ওকে, ভেরি নাইস। তাহলে
নদীতে স্রোতের বেগটা দেওয়া আছে কত 3 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, প্রথম কোশ্চেনটা একটু দেখো। d ইজ ইকুয়াল টু 6 কিলোমিটার। ওকে, আচ্ছা এখন দেখো এই নৌকাটা যখন এবি বরাবর গেছে, একটু মনোযোগ দাও, এই নৌকাটা যখন এবি বরাবর গেছে তো এই বরাবর ভি ছিল, তাই না? তো আলটিমেটলি সে সি বিন্দুতে পৌঁছেছে। সি কিন্তু আমার ঠিক অপোজিট যেই বিন্দু সেটা। ওকে, তাহলে সে এখানে আসলে শর্টেস্ট ডিস্টেন্স বা সর্বনিম্ন পথে গেছে। এখন সর্বনিম্ন পথে যাওয়ার জন্য আমার শর্তটা কি ছিল? শর্তটা ছিল যে আমার স্রোতের বেগ ইউ প্লাস ভি কস আলফা এটার ভ্যালু 0 হতে হবে। কেন? কারণ সে যদি লব্ধি বেগটাই পায় উল্লম্ব বরাবর, তার মানে হচ্ছে তার আসলে অনুভূমিক বরাবর কোনো বেগের উপাংশ আর নাই, যেটা মিন করে আমার বেগের টোটাল অনুভূমিক উপাংশ 0। ওকে, তাহলে এবি বরাবর যাওয়ার পর সে যদি সি বিন্দুতে পৌঁছায়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রথম কোশ্চেনে ইউ প্লাস ভি কস আলফা ইজ ইকুয়াল টু 0। এটুকু বোঝা গেছে? এটা আমরা পড়ছি, সো এটা আমাদের বোঝার কথা। এখন দেখো আমরা এখানে ইউ এর ভ্যালুটা জানি, ভি এর ভ্যালু জানি না, এটাই আসলে বের করতে হবে। কিন্তু আমরা এখানে দেখো আলফার ভ্যালুটাও জানি। কি মনে করতেছো আলফা কি 60 ডিগ্রি? না, কখনোই না। আলফা অলওয়েজ আমরা স্রোতের সাথে নেই। স্রোতটা কোন দিক বরাবর হবে? এই দিক বরাবর, তাই না? তাহলে আচ্ছা, স্রোতটা যে এই দিক বরাবর হবে এই নিয়ে কোনো ডাউট আছে? বলতে পারো যে ভাইয়া এখানে তো স্রোতের দিকটা দেখায় নাই, এটা তো এই দিক বরাবরও হইতে পারতো, তাইলে এদিকে কেন দেন নাই? আচ্ছা খেয়াল করো, আমার নৌকা চালানোর দিকটা এই দিক বরাবর দেওয়া আছে। স্রোত যদি এইদিকে হইতো তাহলে লব্ধি বেগ কি কখনো এই বরাবর হইতে পারতো? পারতো না। তাহলে এখানে আসলে আমার স্রোতের দিকটা এই দিকেই মিন করা হয়েছে। বুঝা গেছে? এই জন্যই স্রোতটা আমি এই দিক বরাবর আঁকি নাই, এটা এই বরাবরই হবে। কারণ না হলে আমার নৌকার বেগের সাথে স্থূলকোণ উৎপন্ন হবে না, আর স্থূলকোণ উৎপন্ন না হলে আসলে আমার কন্ডিশনটাও ফুলফিল হবে না। আচ্ছা, তো ইউটা আমরা আঁকলাম। এখন দেখো আমার আলফাটা কিন্তু ইউ এর সাথে, এই দিকের সাথে কিন্তু না। তাহলে আমার কি করতে হবে? আলফাটা বের করার জন্য এখানে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি করতে হবে, যেটা কিনা অ্যাকচুয়ালি 120 ডিগ্রি। সো এটা হচ্ছে বেসিক্যালি আমার আলফার ভ্যালু। ঠিক আছে, আলফা তাহলে 60 না, আলফা হচ্ছে কি 120। এখন দেখো এখানে যদি আমি সব ভ্যালুগুলো বসাই দিই তাহলে কি আসে? ইউ এর ভ্যালু হলো 3 প্লাস ভি ইন্টু কস 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি আমি সলভ করতে চাই তাহলে আমার ভি এর ভ্যালু কত আসবে? আচ্ছা, এটা আমরা হাতে কলমে হিসাব করি। 3টাকে অন্যদিকে নিয়ে যাও, গেলাম। ভি ইজ ইকুয়াল টু -3 ডিভাইডেড বাই কস 120 ডিগ্রি চলে আসে না? আসে। এখন কস 120-র ভ্যালু আমরা কত শিখছিলাম? -হাফ। তাহলে -3 বাই -হাফ, এটার ভ্যালু আসলে কত? -3 ইন্টু -2, দ্যাট ইজ 6। সো আমার আনসার হচ্ছে কত? 6 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে আমার নৌকার বেগ। বুঝা গেছে? তাহলে নৌকার বেগটা কত এটা আমরা বের করতে পারছি। ঠিক আছে? আচ্ছা এখন দেখো, তোমাদের পড়াইতে পড়াইতে আমার খিদা লেগে গেছে, ক্লাসটা শেষ করেই আমি খাইতে বসবো। যাই হোক, এখন দেখো তো আমি নৌকার বেগটা বের করতে পারছি। এখন আমি এসি বরাবর যাত্রা করলে ডি বিন্দুতে পৌঁছাই, এটা আমাকে আরেকটা সিনারিও দিয়ে রাখছে। তো সেকেন্ড কোশ্চেনটা একবার দেখি। বলছে দুই ক্ষেত্রে পৌঁছানোর সময়ের পার্থক্য কত? ভালো কথা। সেকেন্ড কেসে আমি এসি বরাবর যাত্রা শুরু করছি না। দেখো এটা আসলে আমার ফার্স্ট সিনারিও। হ্যাঁ, আমি আসলে প্রথম কোশ্চেনে সেকেন্ড সিনারিওটা সলভ করছি। তো ফার্স্ট সিনারিওটা হচ্ছে আমার এসি বরাবর যাত্রা শুরু করে ডি বিন্দুতে পৌঁছানো, এটা হলো প্রথম কেস। দ্বিতীয় কেস হচ্ছে এবি বরাবর যাত্রা শুরু করে সি বিন্দুতে পৌঁছানো। যাই হোক, এখন দেখো এসি বরাবর যাত্রা শুরু করে ডি বিন্দুতে পৌঁছাইছি। আচ্ছা, এসি কি একদম উল্লম্ব পথটা না? তো এসি বরাবর আমার আলফার ভ্যালু কত? 90 ডিগ্রি। এর মানে কি এসি বরাবর যখন আমি যাত্রা শুরু করতেছি তখন আমি আসলে সর্বনিম্ন পথে
না পৌঁছায় সর্বনিম্ন সময়ে পৌঁছাইতেছি, রাইট? কি বলছিলাম, নৌকা যখন উল্লম্ব বরাবর যাত্রা করবে সেইটা আসলে সর্বনিম্ন সময়ে পৌঁছানোর কন্ডিশন। তাহলে এই কেসটাতে ফার্স্ট সিনারিওতে আমি কি বলতে পারি যে T1 ইজ ইকুয়াল টু D/V সিম্পলি, কারণ এখানে সাইন আলফা কত হয়ে গেছে, 1 হয়ে গেছে। তো সর্বনিম্ন সময়ে পৌঁছানোর শর্ত কিন্তু এটা, তাই না? তাহলে এখান থেকে আমরা T1টা বের করতে পারি। D এর ভ্যালু কত, 6 কিলোমিটার, আর V এর ভ্যালু কত, এটাও পাইছি 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আনসারটা কিসে আসবে, আওয়ারে আসবে, দ্যাট ইজ 1 আওয়ার। ওকে, তাহলে সর্বনিম্ন সময় বা প্রথম কেসটাতে, প্রথম যে সিনারিওটা ছিল এসি বরাবর যাত্রা শুরু করে ডি বিন্দুতে পৌঁছানো, সেক্ষেত্রে আমার সময় লাগতেছে কত, D/V বা 1 আওয়ার, কারণ এটা আমাদের সর্বনিম্ন সময় পৌঁছানোর কন্ডিশন। এবার আমরা সেকেন্ড সিনারিওতে T2টা বের করি। T2টায় যেন কী ছিল মনে আছে, D/√V² - এখানে এখন আমরা V আর U দুইটারই ভ্যালু জানি, এই জন্য আমি V² - বের করছি। তো চাইলে আমি আসলে এখানে V সাইন আলফা দিতে পারতাম, কোনো সমস্যা নাই, বাট একই জিনিস আসলে, ঠিক আছে? তো এখানে D এর ভ্যালু আমি কী বসাই দেবো, 6√V এর ভ্যালু কত, V এর ভ্যালু 6 আর U এর ভ্যালু 3, তাহলে 6² - 3²। এটার আনসার আসবে হচ্ছে আওয়ারে। তাহলে এটার আনসার কত আসে একটু ক্যালকুলেট করি, 6/√6² - 3²। ওকে, সো এটার আনসার আসছে হচ্ছে আমার 1.155 আওয়ার, ঠিক আছে? তো অবশ্যই আমার T2টা T1 থেকে বড় হবে, কারণ T1টা সর্বনিম্ন সময় আর T2টা হচ্ছে সর্বনিম্ন পথে। তো সর্বনিম্ন পথে অবশ্যই আমার সময়টা একটু বেশি লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো T2 আর T1 এর যে পার্থক্য, এটাই তো আমার কাছে চাইছে, তাই না? সো ∆T এর ভ্যালু আমি কেমনে লিখতে পারি, ∆T ইজ ইকুয়াল টু T2 - T1। আনসারটা কত আসবে, 1 কাটাকাটি যাবে, থাকবে শুধুমাত্র এই যে 0.155 পোর্শনটা। তাহলে আনসার কত আমার, 0.155 আওয়ার। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার। আচ্ছা, এবার আমরা এই ম্যাথটার 3 নাম্বার পোর্শনটা সলভ করি। 3 নম্বরে কি বলছে, প্রথম নৌকা তীর বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করে। এটা আমরা একটু আগে দেখছি, প্রথম নৌকা সর্বনিম্ন সময় অতিক্রম করতেছে, তাহলে তার বেগের অনুভূমিক উপাংশ কত বলো তো, U। সো আমার এখানে টোটাল অনুভূমিক সরণটা কত হবে, S ইজ ইকুয়াল টু UT সিম্পলি। এখানে U এর ভ্যালু আমরা কত পাইছি, U এর ভ্যালু দেওয়া ছিল হচ্ছে আমার 3 কিলোমিটার পার আওয়ার, আর T এর ভ্যালু আমরা বের করছি, কত আসছিল, এই যে এখানে 1 আওয়ার আসছিল। তাহলে 3 × 1 দ্যাট ইজ 3 কিলোমিটার, ঠিক আছে? ওকে, তো এই ম্যাথটা আশা করি বুঝা গেছে। ওকে, তাহলে এবার মনে হয় আমরা আমাদের লাস্টের দিকে চলে আসছি। এই ম্যাথটা একটু দেখো, এই ম্যাথটা বিশাল দেখতে, তাই না? বাট ম্যাথটা অনেক ইজি আসলে। ওকে, এখন দেখো কোশ্চেনটা একটু পড়ি। 2 জন সাঁতারু একই সাথে এ বিন্দু হতে নদী পার হয়ে সরাসরি বিপরীত বিন্দু বিতে যাওয়ার জন্য যাত্রা শুরু করে, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে সিনারিওটা যদি আঁকি, এ হলো আমার নদী, দুজনই হচ্ছে এ বিন্দু থেকে নদী পার হওয়ার জন্য যাত্রা শুরু করছে, এটা হচ্ছে এ পয়েন্ট। তারা যেতে চাচ্ছে কোথায়, তারা যাইতে চাচ্ছে একদম অপোজিট পয়েন্ট বিতে, এ হলো আমার অপোজিট পয়েন্ট বি। তো তারা এখানে বি পয়েন্টে পৌঁছাতে চাচ্ছে। ওকে, এখন কোশ্চেনে বলছে যে প্রথম সাঁতারু সোজাসুজি বিতে যাওয়ার জন্য সর্বনিম্ন পথে সাঁতরালো। ওকে, সো এখানে আমার একটা স্রোত আছে, অবভিয়াসলি এ হচ্ছে ইউ স্রোত। প্রথম সাঁতারু কি করছে, সে সর্বনিম্ন পথে যাওয়ার জন্য এই বরাবর সাঁতরাইছে। ওকে, এভাবে সাঁতরায় সে একদম অপোজিট বি বিন্দুতে পৌঁছেছে। ওকে, এটা আশা করি বোঝা গেছে। আচ্ছা, তো এ বিন্দু থেকে সে সরাসরি বিতে পৌঁছানোর জন্য সর্বনিম্ন পথে পৌঁছেছে, এর মানে সে আসলে স্রোতের সাথে স্থূল কোণে সাঁতরাইছে, রাইট? ওকে, এটা বোঝা গেল। দেন বলছে কি, দ্বিতীয় সাঁতারু সর্বনিম্ন সময়ে
অপর পারে পৌঁছে বি বিন্দুতে হেঁটে আসলো। তো সে হচ্ছে একটা গিগা চ্যাট মার্কা কাজ করছে। সে কি করছে? সে সিম্পলি সর্বনিম্ন পথে পৌঁছানোর জন্য সোজাসুজি সাঁতার কাটছে। তো এই বেটা যখন সোজাসুজি সাঁতার কাটছে, সে লব্ধিবেগটা কোন দিকে পাইছে? সে হচ্ছে ভিআরইউ এর মাঝখানে পাইছে, মানে এই বরাবর একটা লব্ধিবেগ পাইছে, রাইট? তো আমার সেকেন্ড যেই সাঁতারু, সে আসলে এই একটা পয়েন্টে পৌঁছেছে, যেটা কিনা আসলে বি পয়েন্ট না, এটা হয়তো বা সি পয়েন্ট ধরো। তো আমার দ্বিতীয় সাঁতারু সর্বনিম্ন সময়ে পৌঁছানোর জন্য সাঁতার কাটছে উল্লম্ব অবস্থায় এবং পৌঁছায় গেছে কোথায়? বি থেকে দূরে সি পয়েন্টে। এখন তারপর সে কী করছে? এই সি পয়েন্ট থেকে আবার হেঁটে আসছে। কি বলছে দেখো, বি বিন্দুতে হেঁটে আসলো। এতে দুইজনের আসলে একই সময় লাগলো, তাহলে কারোই আসলে লাভও হয় নাই, লসও হয় নাই। যে সর্বনিম্ন পথে পৌঁছাইছে তারও সেম সময় লাগছে, আর যে সর্বনিম্ন সময়ে পৌঁছানোর পরে আবার হেঁটে আসছে তারও সেম সময়টাই লাগছে। এখন কোশ্চেনে কি বলছে দেখো, উভয় সাঁতারুর সাঁতারের বেগ 2.5 মিটার পার সেকেন্ড এবং স্রোতের বেগ 2 মিটার পার সেকেন্ড হলে দ্বিতীয় সাঁতারুর হাঁটার বেগ কত? আচ্ছা, আমরা জিনিসটা একটু অ্যানালাইজ করি। আমাদেরকে এখানে প্রস্থটা দেওয়া নেই, তো আমরা এটাকে ডি ধরে নিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা প্রথম সাঁতারুর পৌঁছাইতে কতটুকু সময় লাগছিল একটু বের করি। সো T1 ইজ ইকুয়াল টু কী হবে? ডি বাই উল্লম্ব বরাবর তার বেগটা কী ছিল? লব্ধি বেগের সমান প্রথম সাঁতারুর জন্য, কারণ সে সর্বনিম্ন পথে গেছে, তাহলে তার লব্ধি বেগ ছিল কত? √/v² - u²। ওকে, আচ্ছা, তাহলে প্রথম সাঁতারুর বেগ ছিল √/v² - u², লব্ধি বেগ আর কি। হ্যাঁ, এটা হচ্ছে লব্ধি বেগ। আর সময় লাগছে কত? T1। ওকে, এটা আমার হইল। দ্বিতীয় সাঁতারু যখন পৌঁছাইছে, সে প্রথমে এ থেকে সিতে পৌঁছাইছে, তাহলে তার টোটাল সময়টা আসলে দুইটা পার্টে বিভক্ত। প্রথম পার্টে সে এ থেকে সিতে পৌঁছাইছে, দ্বিতীয় পার্টে সে সি থেকে বিতে পৌঁছাইছে। এই পোর্শনটা হলো সুইমিংয়ের, এই পোর্শনটা হলো হাঁটার, ঠিক আছে? তো এই পোর্শনে সে সাঁতার কাটছে আর এই পোর্শনে সে হাঁটছে। ওকে, তো প্রথমে আমরা এসি নিয়ে চিন্তা করি। এ থেকে সিতে পৌঁছানোর সময় সে কিন্তু সর্বনিম্ন সময়ে পৌঁছাইছে, রাইট? ঠিক আছে, সে কিন্তু এখানে সর্বনিম্ন সময়ে পৌঁছাইছে। আচ্ছা, এবার দেখো তাহলে সর্বনিম্ন সময়টা কি হবে? d/v হবে না সিম্পলি? বুঝা গেছে? সর্বনিম্ন সময়টা কিন্তু সিম্পলি d/v হবে, কারণ সে আসলে উল্লম্ব বরাবর ভি বেগে সাঁতার কাটছে, এই জন্য তার বেগের উল্লম্ব উপাংশটা আসলে ভি ছিল, তাই তার পার হইতে প্রয়োজনীয় সময় কি হয়ে গেছে? d/v। ওকে, প্লাস তার সাথে কে অ্যাড হবে? সি থেকে বিতে হাইটা হাইটা আসতে প্রয়োজনীয় সময়, তাই না? আচ্ছা, তো সি থেকে বিতে একটা জিনিস চিন্তা করো, যে এই যে সে সি থেকে বিতে আসলো, এটাকে আমি এস দূরত্ব বলতে পারি, তাই না? আচ্ছা, তো এই এসটাকে আমরা ডি এর রেসপেক্টে প্রকাশ করতে চাই। কেন ডি এর রেসপেক্টে প্রকাশ করতে চাই? কারণ দেখো আমাদের T1 আর T2 সমান, সো আলটিমেটলি আমরা এই দুইটা পোর্শনকে সমান ধরে সলভ করব, তাই না? তো এই পোর্শনে দেখো আমার উপরে একটা ডি আছে ফ্র্যাকশনের, এখানেও ফ্র্যাকশনের উপরে একটা ডি আছে, সো লাস্টে আমার যা আসবে ওইটারও একটা ডি থাকা দরকার উপরে। সো উপরে যদি ডি না থাকে তাহলে কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো না, আমরা কিন্তু ডি এর ভ্যালু জানি না। সো আমার এই যে TCB মানে সি থেকে বিতে পৌঁছানোর যে সময়, সেখানেও এটাকে ডি এর দ্বারা এক্সপ্রেস করতে হবে, না হলে কিন্তু আসলে আমি ইকুয়েশনটা সলভ করতে পারবো না, তাই না? তাহলে আমার প্রথম টার্গেটটা কি? এসকে ডি এর মাধ্যমে প্রকাশ করা। আচ্ছা, এসকে ডি এর মাধ্যমে প্রকাশ করতে হলে কি যেন করা লাগে, মনে আছে? আচ্ছা, এসকে ডি এর মাধ্যমে প্রকাশ করতে হলে আমার আগে থিটা বের করা লাগে। থিটাটা কি ছিল? স্রোতের সাথে লব্ধি বেগের কোণ। সো এইখানে আমার থিটার ভ্যালুটা কত হবে? পড়ছিলাম সর্বনিম্ন সময় পার হওয়ার সময় আমার থিটার ভ্যালু কি হয়ে যাবে? tan ইনভার্স v/u। ঠিক আছে, মনে না থাকলে দেখে আসি। এই যে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স v/u। তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব থিটা বের করার জন্য।
তাহলে দেখো এই কেসটাতে আমার এসের ভ্যালু কী হয়ে যাবে, d/tan থিটা। তার আগে আমরা থিটাটা বের করে নিই। থিটা কত, tan ইনভার্স v/u। ওকে, সো tan ইনভার্স v/u কি মিন করে, v এর ভ্যালু হচ্ছে আমার 2.5, u এর ভ্যালু হচ্ছে 2, তাহলে tan ইনভার্স 4/5 চলে আসবে এটা, ঠিক আছে? tan ইনভার্স 4/5 চলে আসে। ওকে, ঠিক আছে, এটা আশা করি বুঝা গেছে। এখন থিটার ভ্যালু আমরা বের করছি না, এটা মাথায় রাখো। এখন আমরা এসকে ডি এর মাধ্যমে এক্সপ্রেস করব। তাহলে আমরা কি বলতে পারি যে এস ইজ ইকুয়াল টু d/tan থিটা, তাই না? এস ইজ ইকুয়াল টু d/tan থিটা। তাহলে এখানে এস এর ভ্যালুটা আলটিমেটলি কী দাঁড়াবে, আমি এটা একটু সাইডে বক্স করে লিখি। সো আমার এস এর ভ্যালু হচ্ছে আসলে d/tan অফ tan ইনভার্স 4/5। সো আলটিমেটলি কী চলে আসে দেখো, 5d/4 চলে আসে। দেখছো, এটা কিন্তু খুবই সুন্দর একটা ভ্যালু। সো আমার এস এর ভ্যালু কত, 5d/4। ওকে, একটু আশা করি ক্লিয়ার হয়েছে। এখন দেখো আমার কাছে এস এর ভ্যালু জানা আছে, হাঁটার বেগটা আসলে আমি জানি না। ধরে নেই হাঁটার বেগটা w ফর ওয়াকিং। সো ধরে নেই হাঁটার বেগ হচ্ছে w। ওকে, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে সি থেকে বিতে আসতে তার অতিক্রান্ত দূরত্ব কত, এস। সো আমরা এখানে s/w লিখতে পারি, সময়টাকে s/w লিখতে পারি, দূরত্ব বাই বেগ। এখন এসটাকে চাইলে আমরা ডি দিয়ে এক্সপ্রেস করতে পারি, এই মাত্রই কিন্তু এটাকে আমরা 5d/4 লিখছি। তাহলে এসটাকে চেঞ্জ করে আমরা এখন কি লিখব, 5d/4। সো আমার আনসার হয়ে যাবে 5d/4w, ঠিক আছে? এখন দেখো আমার T1 আর T2 অ্যাকচুয়ালি সেম, কারণ দুইজনেরই আলটিমেটলি সমান সময় লাগছে। তাহলে আমি বলতে পারি যে T1 ইজ ইকুয়াল টু T2। সো দেয়ার ফর T1 এর ভ্যালু কত ছিল, d/√v² - u² ইজ ইকুয়াল টু T2। T2 কত ছিল, d/v প্লাস 5d/4w। এখন আমি বোথ সাইড থেকে আসলে ডিগুলো কেটে দিতে পারি। এই যে এই জিনিসটাই বলছিলাম, যেহেতু আমি ডি এর ভ্যালু জানি না, তো আলটিমেটলি আমার ডিগুলো কেটে দেওয়া লাগবে। এই জন্যই আমি আসলে এসটাকে ডি দিয়ে এক্সপ্রেস করছি, না হলে এই ইকুয়েশনে আমি ডিগুলোকে কাটতে পারতাম না, ঠিক আছে? তো আশা করি বোঝা গেছে যে কেন এত কাঠখোড়া আমি পড়াইছি। এখন দেখো তোমার একটা খুবই ইজি ইকুয়েশন চলে আসছে না, যে 1/√v² - u²। আচ্ছা, এখন মনে হয় সময় চলে আসছে ভ্যালুগুলো বসায় দেওয়ার। ভি কত, 2.5, ইউ হচ্ছে 2। তাহলে 1/√2.5² - 2² ইজ ইকুয়াল টু 1/v কত, 2.5 প্লাস 5/4w। এই জিনিসটা ক্যালকুলেটরে সলভ করলেই আসলে আমরা ডাব্লিউ এর ভ্যালুটা পেয়ে যাব। তো ডাব্লিউ এর ভ্যালু আলটিমেটলি কত আসবে, আমি ক্যালকুলেটরে সলভ করে নেই। ওকে, সো আমার আনসারটা আসছে 4.6875। ওকে, আর ইউনিটটা কি হবে, মিটার পার সেকেন্ডে হবে, ঠিক আছে? সো আমার দ্বিতীয় সাঁতারুর হাঁটার বেগটা 4.6875 মিটার পার সেকেন্ড। তো বলতে পারো যে ভাই হাঁটার বেগটা সাঁতারের থেকে বেশি। আরে হাঁটার বেগ তো সাঁতারের থেকে বেশিই হবে। পানির মধ্যে তুমি একটা এক্সট্রা ফোর্স পাও না, পানিকে কেটে যেতে কিন্তু তোমার একটু এক্সট্রা ফোর্স দেওয়া লাগে, বাট তুমি যখন হাঁটো তখন কিন্তু তোমার বাতাসকে কেটে যেতে হয়। সো বাতাসকে কাটা সহজ নাকি পানিকে কাটা সহজ? অবশ্যই বাতাসকে কাটা সহজ। এই কারণে অবশ্যই আমার জেনারেলি হাঁটার বেগটা সাঁতারের বেগ থেকে বেশি হবে। সো এটা আবার কেউ কনফিউজ হয়েও না যে ভাই এটা কেমনে হইলো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আজকের লাস্ট ম্যাথে যাব। দেখো কোশ্চেনটা একটু পড়ি। 5 মিটার পার সেকেন্ড স্রোত বিশিষ্ট একটি নদীর
বিপরীত প্রান্তে থাকা একজন চোরকে ধরার জন্য একজন পুলিশ নৌকা নিয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে রওনা দেয়। আচ্ছা, একই সময় চোরটি স্রোতের দিক বরাবর দৌড়াতে থাকে। সিনারিওটা চিন্তা করো, এই হচ্ছে নদী, তো চোরটা ছিল হচ্ছে, ধরো চোরটাকে আমি অন্য একটা কালি দিয়ে দেখাই, চোরের জন্য কোন কালিটা ভালো হতে পারে, অরেঞ্জ কালি দিয়ে দেখাই। হ্যাঁ, ধরে নাও মার খেতে খেতে লাল হয়ে গেছে, তো এই হচ্ছে আমার চোর। পুলিশ ছিল এই সাইডে, সাদা পোশাকের পুলিশ। পুলিশ যেই চোরকে দেখছে, সে চোরকে ধরার জন্য স্রোতের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিছে। তো স্রোত আমার আগেই ছিল, দেখো এই হলো আমার স্রোত। তো পুলিশটা কি করছে, স্রোতের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিছে, তাই না? এই হলো স্রোতের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন দেখো, তো পুলিশটা তো আসলে ভি বরাবর পৌঁছাতে পারবে না, তার লব্ধি বেগটা কোন দিক বরাবর হবে, এই বরাবর। বাট আলটিমেটলি আমাকে কি বলছে দেখো, একই সময় চোরটি স্রোতের দিক বরাবর দৌড়াতে থাকে, তাহলে সেও কিন্তু এই একই মুহূর্তে এই বরাবর দৌড়াইতেছে, রাইট? একই মুহূর্তে সে এই বরাবর দৌড়াচ্ছে। চোরের বেগকে আমি ধরলাম, ধরো থিফ কি টি দিয়ে তো লেখা যাবে না, ধরলাম রবার হইলে আর, তাহলে চোরের বেগটাকে আমি আর ধরি, ঠিক আছে? এটা হচ্ছে চোরের বেগ আর। তো চোরও এই বরাবর দৌড়াচ্ছে, চোর এই বরাবর দৌড়াচ্ছে, পুলিশের নৌকা দিয়ে এই বরাবর আসতেছে, তাহলে চোরটা এই বরাবর আসতেছে, পুলিশও এই বরাবর আসতেছে। দেখো, পুলিশ লাস্টে বলতেছে চোরটাকে ধরতে সক্ষম হয়েছে, এর মানে কি? মানে পুলিশটা যেই অপর প্রান্তে পৌঁছাইছে, চোরও আসলে অতক্ষণে দৌড়াতে ঠিক একই পয়েন্টে এসে পৌঁছাইছে। কপাল খারাপ আর কাকে বলে? সো চোরটা এদিক বরাবর আগাচ্ছে, পুলিশ নৌকা করে এদিক বরাবর আগাচ্ছে। আগাতে একটা সময় দেখা যাবে কি একই সময়ে এরা অন্য পারের একই পয়েন্টে গিয়ে পৌঁছেছে। সো চোরও পৌঁছাবে এই পয়েন্টে, পুলিশও গিয়ে পৌঁছাবে এই পয়েন্টে। তাহলে কপাল খারাপ না? অবশ্যই খারাপ। তার থেকে বড় ব্যাপার হলো আমাদেরকে এখানে চোরের দৌড়ের বেগটা বের করতে বলছে, মানে আর এর ভ্যালুটা বের করতে হবে। তো কেমনে করতে পারি? আচ্ছা, এই কোশ্চেনটা খুবই কমপ্লেক্স মনে হয় শুনতে, বাট এই কোশ্চেনটা খুবই ইজি। একটু জাস্ট মন দিয়ে শুনো। পুলিশটা অপোজিট সাইডে চোরকে ধরার জন্য দৌড় দিয়েছিল না? হ্যাঁ। সে কি উল্লম্ব বরাবর মুভ করতে পারছে? পারে নাই। তার একটা অনুভূমিক উপাংশ ছিল, রাইট? সো সে উল্লম্ব বরাবরও মুভ করছে, অনুভূমিক বরাবরও মুভ করছে। লব্ধি বেগটা এই দুইটার মাঝখান দিয়ে গেছে। এখন সে যখন অপর পারে পৌঁছাইছে, তো অপোজিট যে বিন্দুটা দেখে সে যাত্রা শুরু করছিল, এখান থেকে তার দূরত্ব কত হয়েছে? অনুভূমিক দূরত্বের সমান, তাই না? আচ্ছা, চোরও কিন্তু একই সময়ে একই পরিমাণ অনুভূমিক দূরত্ব অতিক্রম করছে। সো খেয়াল করে দেখো, চোর আর পুলিশ একই সময়ে একই পরিমাণ অনুভূমিক দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে? এই জিনিসটা আমি লিখে দিই। অবজারভেশন হইল, চোর ও পুলিশ একই সময়ে একই পরিমাণ অনুভূমিক দূরত্ব অতিক্রম করেছে। না হলে কিন্তু তারা একই পয়েন্টে একই সময় পৌঁছাতে পারতো না। না হলে কি পুলিশটা চোরকে ধরতে পারতো না। সো অবভিয়াসলি তারা একই পরিমাণ সময়ে একই পরিমাণ অনুভূমিক দূরত্ব অতিক্রম করেছে, রাইট? আচ্ছা, এই জিনিসটা আসলে কী মিন করে? একই সময়ে একই অনুভূমিক দূরত্ব অতিক্রম করা কী মিন করে? যে তাদের দুজনেরই বেগের অনুভূমিক উপাংশটা সেম। সো আমি কি লিখতে পারি যে তাদের বেগের অনুভূমিক উপাংশগুলো আসলে সমান। না হলে তারা একই সময় একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারতো না। তাহলে বলতে পারি যে দুজনেরই বেগের অনুভূমিক উপাংশ সমান। আচ্ছা, এখন আমাকে বলো, চোরের বেগের অনুভূমিক উপাংশ কত? চোরের কি বেগের কোনো উল্লম্ব উপাংশ আছে? নাই।
চোরের বেগের কোনো উল্লম্ব উপাংশ নাই, সে অনুভূমিক বরাবরই আর বেগে দৌড়াচ্ছিল, তাহলে লিখতে পারি যে আর ইজ ইকুয়াল টু তার অনুভূমিক বেগ। আচ্ছা, পুলিশের জন্য অনুভূমিক উপাংশ কত হবে? দেখো, স্রোতের বেগটার সাথে কে অ্যাড হবে? ভি কজ আলফা, এটা আমরা জানি। তাহলে আর ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা। ওকে, এটা হচ্ছে পুলিশের অনুভূমিক উপাংশ, আর এটা হচ্ছে চোরের বেগের অনুভূমিক উপাংশ। ঠিক আছে, তাহলে আর ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা। এখন আমরা তাহলে সিম্পলি ইউ প্লাস ভি কজ আলফা বসাই দিলেই আর সলভ হয়ে যাবে। তাহলে ইউ কত? ইউ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে 5। স্রোতের বেগ কত? চোরের নৌকার বেগ কত? নৌকার বেগটা কত? ভি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো স্রোতের বেগ 5, নৌকার বেগ 10, আর আলফা কত ছিল? 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রি। আনসারটা কত আসবে? 5 প্লাস 10 কস 60 ডিগ্রি। আচ্ছা, এটা কিন্তু আসলে আমরা ক্যালকুলেটরে করবো না, কেন? কারণ কস 60 ডিগ্রির ভ্যালু কত? এটা হচ্ছে হাফ, তাহলে 10 ইন্টু হাফ কত হয়? 5 হয়, তাহলে 5 প্লাস 5 মানে কত? 10। তাহলে আমার চোরের বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সো দেখো, কোশ্চেন কঠিন, আনসার কিন্তু সোজা। এইরকম কিছু ট্রিকি কোশ্চেন থাকবে যেগুলো আমাদের দেখে বুঝতে হবে যে এখানে আসলে কী মিন করছে। এটা যদি তুমি ধরতে পারো তাহলে তুমি যে কোনো ম্যাথ আসলে মুহূর্তের মধ্যে সলভ করতে পারবা। তো এই কী মিন করছে এটা বোঝানোর জন্যই আসলে আমি একটু সময় নিছি, নাহলে এগুলো আসলে আরও ফাস্ট করা যায়। ঠিক আছে, তো আমি আস্তে আস্তে সলভ করছি, তোমরা তাড়াতাড়ি সলভ করবা। ওকে, একবার দেখাই দিলাম, আশা করি কোনো নদী নৌকার ম্যাথে তোমরা আর আটকাবা না ইনশাল্লাহ। এখন লাস্টে তোমাদের জন্য আরেকটা প্র্যাকটিস প্রবলেম আছে, সো এটা একটু পড়ে দিই কোশ্চেনটা। একজন ব্যক্তি সর্বনিম্ন সময় নদী পার হতে 10 মিনিট সময় লাগে। এই সময় সে স্রোত বরাবর 100 মিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, একই ব্যক্তি যদি সর্বনিম্ন পথ বেছে নেয় তবে পার হতে 15 মিনিট লাগে, নৌকার বেগ কত? তো আমরা আজকে যেই ম্যাথগুলো করছি এই ম্যাথগুলো যদি আমরা বুঝে থাকি তাহলে এই প্র্যাকটিস প্রবলেম 2টা পুরোপুরি পানি ভাত। তাহলে তোমাদের জন্য 2টা প্র্যাকটিস প্রবলেম থাকলো। এখন তোমরা এই প্র্যাকটিস প্রবলেমগুলো আসলে করবাটা কি, এটা তোমরা বাসায় সলভ করবা। আর যদি করতে না পারো, আমি হচ্ছে আনসারটা ইউটিউব ভিডিওর নিচে কমেন্টে বলে দিব। ঠিক আছে, 1 ঘন্টা পরে কমেন্টে বলে দিব আনসারটা তোমরা দেখো না, তোমরা হচ্ছে সিম্পলি আগে এটা নিজেরা সলভ করবা। সলভ করে যদি আনসারটা মিলে তাহলে ভালো, আর যদি না মিলে তাহলে আমাকে নক করো। আমার ফেসবুক আইডি দিয়ে রাখতেছি, আমাকে এই নামেই ফেসবুকে পাবা। ওকে, আর চাইলে তুমি ইউটিউবে কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই, মানে যেখানে আর কি ভিডিওটা দেওয়া থাকবে সেখানেও কমেন্ট করতে পারো।